সালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আরেকবার আমরা কথা বলার জন্য, আপনাদের নিয়ে, আপনাদের জন্য, অর্থাৎ আমাদের প্রবাসী বাংলাদেশিদের জন্য এই কোভিড-19-এর সময়। আমরা অনুষ্ঠান শুরুর আগে আপনাদেরকে একটি কথা বলতে চাই যে গতকালকে আমরা বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন, চেম্বার অফ কমার্স সহ আমরা 4 জন নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। গতকালকে থেকে আজকে পর্যন্ত আমরা 16 কেস অর্থাৎ 16টি কমপ্লেন পেয়েছি আমাদের স্মল বিজনেস স্পেশালি রেস্টুরেন্ট ওনারদের বিরুদ্ধে, যে এবং নাম সহ যে ওনারা ফার্লো নিচ্ছেন এবং ফার্লোর টাকা ফেরত দিচ্ছেন না। নাম্বার 2 হচ্ছে যে অনেকে ইচ্ছে করে ফার্লোর অ্যাপ্লাই করছেন না, অনেকে ইচ্ছে করেই স্টাফকে ছাঁটাই করছেন। 16 কমপ্লেন এবং অনেকে আপনারা খুব আপসেট হয়েছেন, আপনারা অনেকে আমাদেরকে ফোন করেছেন যে কেন আমরা সরাসরি কলাররা আপনাদের নাম বলছে, অর্থাৎ রেস্টুরেন্টের নাম বলছে বা ছোট ব্যবসার নাম বলছে, এবং আমি বিশ্বাস করি নাম বলা উচিত। যারা এই কাজগুলো করছে এই সময়ে, এই দুঃসময়ে যারা এই অমানবিক কাজ করছে তাদের মুখোশ খুলে দেওয়া আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব, কমিউনিটির দায়িত্ব, প্রত্যেকটি অর্গানাইজেশনের দায়িত্ব। প্রিয় দর্শক, আমরা আজকে এই বিষয়ে কথা বলার কথা না, তারপরেও যেহেতু এটি আমাদের জন্য একটি এখন প্রবলেম হিসেবে দাঁড়িয়েছে কমিউনিটির জন্য, কমিউনিটির অসহায় মানুষগুলোর জন্য, তাই আমরা আবারও আজকে আসলাম। যে প্রতিনিয়ত আমরা 10টা বাজে করে থাকি, আজকে যেহেতু আমরা হঠাৎ করে চলে আসলাম, আমরা আজকে এখন আসলাম এবং কথা বলবো আমরা আমাদের কমিউনিটির মেইন 2টো সমস্যা। একটি হচ্ছে ফার্লো নিচ্ছেন, দিচ্ছেন না, অথবা ফার্লো অ্যাপ্লাই করার আপনাদের উচিত কিন্তু করছেন না, অথবা আপনারা অনৈতিক কাজের আশ্রয় নিচ্ছেন। নাম্বার 2 হচ্ছে আমাদের কমিউনিটির এমন কিছু ভাই, এমন কিছু বোন আছেন যারা যে কোনো সমস্যার কারণেই হোক তারা ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে নাই, লিগ্যালিটির জন্য অ্যাপ্লাই করতে পারে নাই, এখন তারা আনডকুমেন্টেড হয়ে মানবেতর জীবনযাপন করছে। একজন কমিউনিটি লিডার হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে, একজন নেতা হিসেবে, একজন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আপনার দায়িত্ব কি, কীভাবে আমরা এই মানুষগুলোকে হেল্প করতে পারি? গতকালকে আমরা খুব ফলপ্রসূ একটি আলোচনা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমাদের কমিউনিটির প্রত্যেকটি স্তর থেকে আমরা কাজ করব এবং প্রত্যেকটি সংগঠন থেকে আমরা কাজ করব, লবিং হইতে শুরু করে প্রত্যেকটা সেক্টরেই আমরা এই বিষয়ে কাজ করব। আজ আমরা 4 জন নেতৃত্বস্থানীয় ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছি আপনাদের এই 2টো বিষয়ে কথা বলার জন্য। আমি স্কাইপিতে আমন্ত্রণ জানাচ্ছি জনাব শামসুল ইসলাম সেলিম সাহেব, উনি হচ্ছেন কাউন্সিলর উইন্ডসর, রয়্যাল উইন্ডসর যে কাউন্সিল, সেই কাউন্সিলর, এবং উনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন উনি ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের। আমি আমন্ত্রণ জানাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল জব্বার MBE, উনি ডেপুটি লিডার ওল্ডহাম কাউন্সিলের। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিউহাম কাউন্সিলের যিনি ডেপুটি স্পিকার কাউন্সিলর ব্যারিস্টার নাজির আহমেদ সাহেবকে, এবং আমি আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান BBCCA অর্থাৎ ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের যিনি বর্তমান প্রেসিডেন্ট জনাব সেলিম চৌধুরী। এই 4 জন। আমি বিশ্বাস করি যে আপনাদের কথা, আপনাদের মন্তব্য, আপনাদের উপদেশ আমাদের রেস্টুরেন্ট মালিকরা বলুন আর আমাদের যারা হতদরিদ্র মানুষগুলো, যারা বর্তমানে ডকুমেন্ট ছাড়া মানবেতর জীবনযাপন করছে, তাদেরকে কিছুটা হলো আশা দেখাবে এবং আমরা কিছুটা সলিউশন খুঁজে পাওয়ার মাধ্যমে তাদের জন্য কাজ করতে পারবো। আর আপনারা যারা কল করছেন, যে গতকালকে অনেকের সাথে কথা বলতে পারি নাই, কল করার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা স্পেসিফিক কোয়েশ্চেনে চলে যাবেন, তাহলেই আপনাদের অনেকগুলা কলারকে আমরা অ্যাকোমোডেট করতে পারবো। আমি স্ক্রিনে যাচ্ছি, প্রথমেই জনাব আমাদের যারা আব্দুল জব্বার MBE, আই নো যে উনি বাংলা ভালোভাবে হয়তো বলতে পারেন না, ওনার জন্য বোথ ল্যাঙ্গুয়েজ ওয়েলকাম, বাংলা এবং ইংরেজি উনি যেটাই বলতে চান। জব্বার ভাই, ওয়েলকাম টু ইউ। এবং একটি কথা যে রেস্টুরেন্ট ওনার সম্পর্কে, রেস্টুরেন্ট মালিক সম্পর্কে, তারা ফার্লো রিসিভ করছে, বাট ফার্লোটা সময় মতো বা উইদাউট এনি হেজিটেশন বা উইদাউট এনি কোয়েশ্চেন এবং উইদাউট এনি ডিমান্ড তারা আমাদের এমপ্লয়কে অর্থাৎ একজন চাকরিজীবীকে হস্তান্তর করছে না। এই বিষয়ে অনেক প্রশ্ন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? Can you tell us something about it, please? Okay. Thank you, Farik Bhai, and thank you to fellow panel members. I'm delighted to be on the program to discuss this important matter. Before I answer your question directly, can I just give you a couple of updates very quickly that happened today? Sure. So firstly, in terms of people who are dying from COVID-19, the figure for last 24 hours was 324. So that's taken the overall total to 39,369. And the number of people who were infected, new infection, were 1,613. So that still shows the disease is very much alive and is very deadly. And we all need to make sure that we follow the measures to protect ourselves and our family from this deadly disease.
Secondly, there was a report that came out from Public Health today. It's called a disparity in the risk and the outcome of COVID-19. Okay. And the report looked at why people were dying, and predominantly was because of age and then gender. But interestingly, in the report on page 49, says right that people of Bangladeshi heritage are twice likely to die from COVID-19. So, this is very, very important that Bangladeshi people are disproportionately impacted by COVID-19. And we mustn't forget that the need to protect ourselves from, by social distancing, but also washing our hands, isolating if we got symptoms and all that. So I just wanted to reiterate that and, the importance of the fact, right, that this, British Bangladeshi people have been disproportionately impacted. So this is a really important point. Very important message. Thank you very much, Jabbar Bhai. Now we can go back the furlough, especially restaurant business. Yeah. At some stage, right, we need to look at this report that's come out. So going back to your question, look, the employee retention scheme was designed to provide immediate help to employers to put these people who were adversely impacted by COVID-19 weren't becoming unemployed. So it was to prevent people becoming unemployed and losing their jobs, and in some cases, the business going out altogether out of operation. So that's the reason. So you have to make an application using people's name, national insurance number, the furlough scheme number, and all that. So the government has done this to help the employees so they don't become unemployed. So if then somebody's made an application and got the grant and not then subsequently pass on to the employee, that is a very dangerous situation. And that's a criminal thing. So I think this is a national emergency, and the government has support to help businesses and help employees. So everybody needs to act responsibly. And, we need to help each other to get over extremely difficult and challenging time for everyone. Thank you. So my that any employers who have claimed the grant through the furlough scheme, you are obliged to pass on that grant to your employees, because that's the reason why the government has given you that money. And if they're not doing it, then they will be breaking the law. Thank you very much. Thank you very much, Jabbar. I'm coming to you again after 2 minutes. Can I speak to আমাদের ডেপুটি স্পিকার নিউহাম কাউন্সিলের ব্যারিস্টার নাজির আহমেদ? নাজির ভাই, আমরা অনেকগুলো কমপ্লেইন এবং এখানে কমপ্লেইনগুলোর মধ্যে আমরা যেটা কালেক্ট করছি যে রেস্টুরেন্ট বা স্টল ব্যবসার নেম, মালিকের নাম এবং ডিটেলস আমরা তাদেরকে ফোন করে রিকোয়েস্ট করছি যে আপনারা খুব দ্রুত সলভ করুন, না হয় আমরা ওনাদেরকে হেল্প করব। হেল্প বলতে আমরা হয় এসএমআরসি, না হয় লোকাল গভর্নমেন্ট, লোকাল অথরিটিকে আমরা ইনফর্ম করব। তো এই বিষয়ে আপনার মন্তব্য কি প্লিজ? প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শক মণ্ডলীকে ধন্যবাদ এবং বিলেটেড ঈদ মুবারক, এবং আপনার প্যানেলের অন্যান্য মেম্বারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখেন, এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে যে কিছু এমপ্লয়ার ফার্লোর জন্য ক্লেম করছেন না, আবার কিছু এমপ্লয়ার আপনি বলছেন যে করে পয়সা এইচএমআরসি থেকে পেয়ে এরপরে এমপ্লয়িকে দিচ্ছেন না। দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। প্রথমটা হচ্ছে যে আপনি করবেন না কেন? গভর্নমেন্ট সেখানে এমপ্লয়ীদেরকে সাহায্য করার জন্য হাত সামনে বাড়িয়ে আসছে। সুতরাং আপনাকে তো 80% গভর্নমেন্ট দেবে। আপনি যদি 20% দিতে চান না, তাহলে 80% তাদেরকে দেন। অর্থাৎ গভর্নমেন্ট, যেটা জব্বার ভাই বলেছেন, যে যাতে করে এই মহামারীর কারণে, প্যান্ডেমিকের কারণে হঠাৎ করে একটা এমপ্লয়মেন্ট মাউন্টেনিয়াস এমপ্লয়মেন্ট ফিগার যেন না হয়, এই জন্য তারা এগিয়ে আসছে এবং 80% দিচ্ছে। আপনি কেন করবেন না? আপনার তো ইনফ্যাক্ট কোনো ক্ষতি হচ্ছে না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে যারা ক্লেম করে এইচএমআরসি থেকে পয়সা এনে দিচ্ছেন না, তারা তো সিরিয়াস অফেন্স করতেছেন। এটা কোনো এখতিয়ার নাই এমপ্লয়ারের এই টাকাটা তারা রাখবে, এমপ্লয়িকে দেবে না, কারণ এটা কিন্তু আপনাকে দিচ্ছে না,
আপনি যেটা লোকাল অথরিটি থেকে গ্রান্ট পেতে পারেন অথবা ওই যে সেলফ এমপ্লয়েড ইনকাম সাপোর্ট আছে ওইটা পেতে পারেন, কিন্তু ফার্লোতে যে অ্যামাউন্টটা আসবে এটা হচ্ছে এমপ্লয়ির অধিকার। এবং আপনি যেটা বলছেন যে রেস্টুরেন্ট বা টেকওয়ে ছাড়াও আমরা অন্যান্য স্মল বিজনেসের ক্ষেত্রে আমরা এই ধরনের অভিযোগ পেয়ে আসছি আর কি। এবং এমপ্লয়ার আপনার মাধ্যমে এবং এই আয়ন টিভির মাধ্যমে আমি এমপ্লয়ারদেরকে যারা এইভাবে এগুলা করছে নাকি তাদের জন্য মানে একটা ওয়ার্নিং হিসাবে আমি ইয়ে করতে চাচ্ছি যে সিরিয়াস কনসিকুয়েন্স হবে যদি আপনারা এগুলা করে থাকেন নাকি। ধন্যবাদ। কোনো এটা আইনসম্মত নয়, নৈতিকতা সম্মত নয়, বরং আইন ব্রেক করেছেন। এইচএমআরসিতে যদি কমপ্লেইন যায়, যদি ফ্রড সেকশনের কমপ্লেইন যায়, আপনাদের তো অসুবিধা হবে এবং আপনাদের কনসিকুয়েন্সেস আপনাকে ফেস করতে হবে। ধন্যবাদ নাজিফ ভাই, আমি আপনার কাছে একটু পরে আসছি। আমি যাচ্ছি জনাব শামসুল ইসলাম সেলিম, কাউন্সিলর সেলিম সাহেব। সেলিম সাহেব, আপনি শুনতে পাচ্ছেন, আপনি একাধারে একজন লোকাল গভর্নমেন্টের প্রতিনিধি, যেহেতু কাউন্সিলর, আরেকবার আপনি বিবিসি এর যিনি প্রেসিডেন্ট ছিলেন, সাবেক প্রেসিডেন্ট। রেস্টুরেন্টের বিরুদ্ধে অনেকগুলো কমপ্লেইন গতকালকে আমরা ফেস করছি, এবং যে আসলে একটা জিনিস কি, আপনিও একজন রেস্টুরেন্ট ওনার মেবি, যেহেতু আপনি সাবেক প্রেসিডেন্ট ছিলেন, আপনার কি মনে হয় যে একজন, আপনিই ধরুন যে রেস্টুরেন্ট ফার্লো নিয়ে ফার্লো দেবেন না, এটা কি অনৈতিক? যেটা আমাদের নাজির সাহেব একটু সুন্দর করে এক্সপ্লেন করলেন, জব্বার সাহেব এক্সপ্লেন করলেন, এই বিষয়ে আপনার মন্তব্য কি? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। প্রথমত হইল কি, পারলো যদি দিস গভর্নমেন্ট ইজ পেইং 50 বিলিয়ন মান্থলি ফার্লো মানি, 50 বিলিয়ন, এইটা কিন্তু এমপ্লয়িরে দিচ্ছে এবং এই পয়সাটা এমপ্লয়ারের মাধ্যমে আসছে। এটা কিন্তু এই পয়সাটা নাজিম ভাই অলরেডি বলে গেছেন যে পয়সাটা কিন্তু থ্রু অ্যাকাউন্টেন্টের মাধ্যমে ক্লেম করা, আর কিছু নাই, সহজ সিম্পল জিনিস। এখন প্রথম তৈল গিয়ে ফার্লোর পেমেন্টটা আপনাকে নিজে প্রথম দেখতে হবে যে আপনি পেরোলে আছেন কিনা। আপনার যে কোনো জায়গায় আপনি কাজ করেন, আপনার উইকলি পে স্লিপ আছে, উইকলি পে স্লিপ আছে, অনলাইন মান্থলি পে স্লিপ আছে। আপনি পে স্লিপ যখন পান তখন এটা অর্থটা হইল কি যে আপনি পেরোলে আছেন। এবং যদি কোনো এমপ্লয়ারে যদি ক্লেম করে, ক্লেম করার যদি এমপ্লয়ের পয়সাটা না দেয়, তাহলে ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। আপনি এইচএমআরসি কে যে কোনো সময় এটা কমপ্লেন করতে পারেন, ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স উইদাউট এনি কোয়েশ্চন। ধন্যবাদ সেলিম সাহেব, আমি আপনার কাছে একটু পরে আবার আসছি। আমি যাচ্ছি সেলিম চৌধুরী। সেলিম চৌধুরী বর্তমান প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। এই ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন রেস্টুরেন্ট মালিকদেরকে বোঝানোর জন্য এর এই যে কনসিকুয়েন্স সম্পর্কে, যে দিস ইজ এ ক্রিমিনাল অফেন্স, এই ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ নিচ্ছেন কিনা বা নেবেন কিনা? Firstly, Assalamu alaikum, Farooq. Thank you for inviting us to this webinar. And before I start answering your question, I'd like to convey my heartfelt condolences to all those people who have lost loved ones to this deadly virus. The question you ask is, have we taken initiative? Yes, we have advised many of our members, and this has been touched base by Nazir Bhai and Jabbar Bhai. You have to understand this furlough scheme was introduced, as Jabbar Bhai said, for the employees to not to go into benefits. And the furlough scheme is for the employees. It's applied by the employers, but it's for the employees, and 80%. But you have to also remember the only people that can apply who were actually on the payroll back in February. You can't make new application. You can't, if you're a new employee post-COVID, post when the announcement was made, you can't be on the furlough. But people who are prior to the lockdown, people who before the announcement, they can. But then, of course, like this, and it's been touched based, it is a criminal offense to keep that money. This money is for the employees. The employer is only making an application on behalf of the employee. True. So the money should go to the employee naturally. But Salim bhai, jodi this is the procedure that money should go employee account e jabe, but if tara jodi pay korteche na, apnar organization, your organization kon role play korbe, what kind of action initiative they will take? No, it's a criminal offense. If any of my members did that, we would take strict action. We would say, look, it's illegal. Simple as that. Thank you. That money belongs to the employee. So Thank it's you. a criminal offense. I would be the first to report my member if he was doing that. Thank you very much. Thank you very much, Salim Chaudhary. আমি আপনাদের চারজনের কাছে আবার আসছি, তার আগে আমি একজন কলারের সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম।
হ্যালো। জি আসসালামু আলাইকুম, আপনার প্রশ্নটা কি আমাদের সম্মানিত অতিথিবৃন্দের জন্য? জি, আমার প্রশ্নটা হচ্ছে আমি ওল্ডাম থেকে করছি জব্বার ভাই কাছ থেকে। জি জব্বর ভাই শুনতে পাচ্ছেন? জি, আমার প্রশ্ন হচ্ছে ওল্ডাম যে টপ আপ গ্রান্ড একটা শুরু হয়েছে, এটা কি শুরু হয়েছে এবং এটা ক্রাইটেরিয়া কি কি লাগবে? টপ আপ গ্র্যান্ড এই বিষয়ে জব্বর ভাই যখন ওনার সময় আসবে হি উইল এক্সপ্লেইন ইউ অ্যাবাউট টপ আপ গ্র্যান্ড ইন ওল্ডহাম কাউন্সিল। থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার আসসালামু আলাইকুম, আপনারা সবাই টিভির সাউন্ড কমাবেন প্লিজ, দেন আমাদেরকে কল করতে পারবেন, আমরা আপনাদের প্রত্যেকটি অভিযোগ অনুযোগ আমরা নেব। কলার আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আমি শুনতে পাচ্ছি না। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করি যে আপনারা কল টিভি সাউন্ড কমিয়ে আমাদেরকে ফোন করবেন। কলার আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমার সিম্পল প্রশ্ন নাজির ভাইয়ের কাছে। জি নাজির ভাই শুনতে পাচ্ছেন? যে এবং সিম্পলি উত্তরটা দিলেই বা আমার গাবনারে আমাদের পারলো করছেন না এবং তাই আমার P45 দিলেইছেন, এখন আমার করণীয় কিটা? 345 দিয়ে দিয়েছেন, ফার্লো করছেন না উনি। নাদিম ভাই, এটা থেকে সম্পূরক কোনো কোয়েশ্চেন আপনি করবেন নাকি আপনি পরবর্তীতে ডিসকাশন করবেন? বলবো ইনশাআল্লাহ। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি দেখতে থাকুন, নাজিব ভাই এই বিষয়ে কথা বলবেন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমার প্রশ্নটা হলো, আমি জানতে চাইছিলাম, আমি তো রেস্টুরেন্টে কাজ করি। জি একটু লাউডলি বলবেন প্লিজ। আচ্ছা, আমি এই ওরা বলছে ফার্লো করছে, কিন্তু ফার্লোর পয়সা তো এখনো পাই নাই। আর আরেকটা জিনিস বলতেছে ওনারা অ্যাকাউন্টের যে ক্লেম করবে, আমাদের ফার্লোটাকে নাকি 40 পাউন্ড করে চার্জ করবে। এটা কি ফার্লো করতে গেলে 40 পাউন্ড করে চার্জ করবে? এটা কোন এলাকায় আপনার রেস্টুরেন্ট? নাম বলা দরকার নেই, এলাকাটা কোনটা? নর্থহ্যাম্পটনে। অবশ্যই যিনি ওনার উনি শুনতে পাচ্ছেন। আমরা যেটা বলি যে ফার্লো করতে কোনো টাকা লাগে না, এটা নাজির ভাই আরও এক্সপ্লেন সুন্দরভাবে করবেন, বা সেলিম চৌধুরীও আছেন, তারা এক্সপ্লেন করবেন। আর ফার্লো করলে অবশ্যই টাকা দিতে হবে, এই বিষয়ে আপনি শুনতে থাকেন। আমি ওনাদের সাথে প্রশ্ন করবো যে ফার্লো করার জন্য কোনো ফি চার্জ করতে পারবেন কি না। ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আপনারা টিভি সাউন্ড কমাবেন, দেন আমাদেরকে কল করবেন প্লিজ। কলার, আসসালামু আলাইকুম। জি আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমার প্রশ্ন হচ্ছে ভাই, জি আমি একটা রেস্টুরেন্টে কাজ করি, তো রেস্টুরেন্টের দামনার বলছে যে সে কয়েকবার অ্যাপ্লাই করছে ফার্লোর জন্য, কিন্তু সে ফার্লোটা যে ওরা যে চিঠি দেয় কোড দিয়া, এই কোডটা ওরা পাইতেছে না ভাইয়া। এখনো পর্যন্ত উনি আবার অ্যাপ্লাই করছে যে কোড পাওয়ার জন্য, আমি জানি না এটা কোড কি, তো উনি পাইতেছে না। উনি বলছে যে এই কোড পাইলে উনি ফার্লোর জন্য টাকার জন্য অ্যাপ্লাই করবে, তখন ওর অ্যাকাউন্টে টাকা চলে আসবে। আসলে টাকা দিবে তো? আসলে আপনাকে টাকা দিবে বলছে? আমাকে বলছে যদি ওরা কোড দেয় ও পায়, এখন তো 10 তারিখের মধ্যে এটা শেষ, উনি বলছে যদি পায় তাইলে দিবে আর ইয়ে করবে। আপনার নাম কি? এইটা আমার নাম বলতে চাইতেছি না। আচ্ছা, আমার নাম বলতে চাইতেছি না। এখন এই জিনিসটার সমাধান কি আমাকে একটু বলবেন? ধন্যবাদ। এই বিষয়ে আমি আমাদের কাউন্সিলর সেলিম সাহেব বলবেন যে কোনো কোড দরকার আছে কিনা বা এই বিষয়ে। ধন্যবাদ। আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কলার, শুনতে পাচ্ছি না আপনাকে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা যারা, আমি আবার আপনার কাছে আসবো, আমি কয়েকটা প্রশ্ন অ্যান্সার নিয়ে আসি, আপনারা যারা কল করবেন টিভি সাউন্ড কমাবেন প্লিজ। আমি যাচ্ছি প্রথমেই ব্যারিস্টার নাজির সাহেব। নাজির ভাই, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে প্রবলেমটা ফেস হচ্ছে রেস্টুরেন্টের, এই বিষয়ে আমি শুনতে চাচ্ছিলাম। এক নাম্বার, কেউ বলছে যে ফার্লো অ্যাপ্লাই করার সময় চার্জ করতেছে 40 পাউন্ড, এবং এই বিষয়ে আপনার মন্তব্য কি প্লিজ? না, ধন্যবাদ ফারুক সাহেব। আসলে ফার্লো অ্যাপ্লাই করার জন্য আলাদা কোনো ফিস দিতে হয় না HMRC-তে। আমার কাছে দুই একটা রিপোর্ট আসছে বা যতটুকু জানি যে এখানে
ওই যে ফার্লো অ্যাপ্লাই করতে গিয়ে অনেক সময় এমপ্লয়াররা ওই যে অ্যাকাউন্টেন্টদের দিয়ে করা নাকি, তো অ্যাকাউন্টেন্টরা তার একটা ইনিশিয়াল বা মিনিমাম একটা ফিজ নেয় নাকি, তো ওই ফিজের কথাই উনি বলছে আর কি। কিন্তু নর্মালি এজ সাচ এইচএমআরসিতে কোনো ফিজ দেয়া লাগে না, এমপ্লয়ারের পক্ষ থেকে অথবা এমপ্লয়ির পক্ষ থেকে কোনো ফিজ নেই। আর এটা অ্যাপ্লাই করা খুব বেশি ডিফিকাল্টও না, মানে খুব বেশি যে ডিফিকাল্ট, খুবই ভলিউমাস ওয়ার্ক এমন ভাবে না। এটা হচ্ছে একটা কথা। আর আরেকটা যেটা সম্ভবত সেলিম চৌধুরী সাহেব বলেছেন যে ফার্লো করার জন্য কিছু কন্ডিশন মিট করা লাগবে। আপনি হঠাৎ করে কালকে এসে কিন্তু আপনি ঢুকতে পারবেন না। আপনাকে করোনা ভাইরাসের মহামারীর আগে আপনি পেরোলে থাকতে হবে। আপনি পেরোলে ছিলেন না, এমপ্লয়ার আপনাকে এমপ্লয়ি করে নাই, কিন্তু হঠাৎ করে আপনি মেতে এসে বা জুনে এসে আপনি চাইলে পারবেন না। আর গভর্নমেন্ট এখানে এগিয়ে আসছে এমপ্লয়ারদেরকে সাহায্য করার জন্য। এখন যদি মনে করেন কোনো এমপ্লয়ারের আসলে তার মানে বিজনেস স্ট্রাগলিং করে চলে যাচ্ছে, একবারে বন্ধ হওয়ার মতো উপক্রম, তার মানে অপারেট করার মতো অবস্থা নাই, যদি P45 দিয়ে দেয় বা জবটা চলে যায়, তাহলে তো এখানে ফার্লো তো করতে পারবে না, বা চাইলেও এমপ্লয়ি কিন্তু পারবে না। কিন্তু যদি ফার্লো অ্যাপ্লাই করে যদি পয়সা আসে, যদি আসে এমপ্লয়ারের অ্যাকাউন্টে, দে মাস্ট পে টু দ্য এমপ্লয়ি, এই মানি কিন্তু এমপ্লয়ারকে দেয়া হয় নাই। আবারও আমি বলেছি, আগেও বলছি যে এমপ্লয়ারের জন্য গভর্নমেন্ট আলাদা দুইটা স্কিম চালু করেছে। একটা হচ্ছে গ্রান্ট, যেটা লোকাল অথরিটি থেকে 10,000 পাউন্ড, আর যদি রেটেড ভ্যালু যদি 51,000 প্লাস হয় তাহলে তাদের জন্য 25,000 পাউন্ড। এটা হচ্ছে এমপ্লয়ারদের জন্য। প্লাস সেলফ এমপ্লয়েড ইনকাম সাপোর্ট আরেকটা স্কিম আছে। প্লাস বিএটি ডিফার করার জন্য, ট্যাক্স ইনস্টলমেন্ট ডিফার করার জন্য, এই ধরনের আরো কিছু প্রণোদনা আছে এমপ্লয়ারদের জন্য। কিন্তু এই ফার্লো মানিটা হচ্ছে এক্সক্লুসিভলি ফর দ্য এমপ্লয়ি। আমার মনে হয় যে এটা ক্লিয়ার হয়ে গেছে। সুতরাং কোনো এমপ্লয়ার যদি এখানে চলচাতুরি করেন বা কোনো কারণে যদি মিসগাইড করেন বা মিসলিডিং ইনফরমেশন দিয়ে এমপ্লয়িকে খামোখা ভোগান্তি বা বঞ্চিত করেন বা ডিপ্রাইভ করেন, তাহলে তাদেরকে সিরিয়াস কনসিকুয়েন্সেস ফেস করতে হবে। ধন্যবাদ। আমি যাচ্ছিলাম সেলিম চৌধুরী, আপনার মন্তব্য কি বিষয়ে? Najib Bhai said exactly, it's clear it does not cost you anything to apply for furlough, and everybody, I mean, I think 99% of the people are applying through their accountants. I mean, it takes a little bit of time, but I can understand what the gentleman said. There's a charge for £40. My members, I've had people who's been charged by the accountant from £75 to up to £900. So there's a bit of dilemma here. They're thinking, I've applied for a furlough for a few £1,000 and it's costing me 25% of that. So in that issue, I think maybe in certain cases where the employer has, look, I've paid hundreds of pounds, so you think you should contribute to, but generally it shouldn't be. It's very simple, depends on your account. Like I said, আমার members that একজনের account £75 charge করছে, আরেকজনের account £900 charge করছে. I don't want to go into names and details, but these are fact-based. So if an employee is paying £900, which is probably 20-25% of the money that he's claimed, he's asking, look, I'm giving this money for you, and I'm having to fork this much of money from my own pocket later. It's a quite common, যেটা বলছেন, it's quite common. I've come across that. Okay, thank you. আমি যাচ্ছি জি আমি জাস্ট হাফ মিনিটে আমি একটু অ্যাড করব সেলিম সাহেবের সাথে। যে দেখেন, যে অ্যাকাউন্টেন্ট সাহেবরাও কিন্তু প্রফেশনাল, এবং নট নেসেসারিলি তাদেরকে ফ্রি করতে হবে, আগে সার্ভিস দিতে হবে। এজন্য আন্ডারস্ট্যান্ডেবলি একটা মিনিমাম বা একটা টোকেন বা একটা কি বলে ন্যূনতম একটা চার্জ হতে পারে, কিন্তু 900 পাউন্ড 1000 পাউন্ড এই ধরনের ফিগার কোনো মতেই জাস্টিফাইড না। ধন্যবাদ। আমি যাচ্ছি জব্বার ভাই, প্লিজ। So thank you. I've been listening to the debate with great interest. So firstly, just to add my contribution to this business. So look, if a business has an accountant, he should have a payroll system which is in regular contact with HMRC. That process, that system is already in operation. It has to be by law to pay tax and national insurance. So there might be a little bit more work to claim the furlough money, but not much. So if the accountant is charging an amount for this, the business should be able to reclaim the accountant bill from the government when they submit the expenses at the end of the year. So there's justification whatsoever in this difficult time to pass on that additional cost
accountancy fee to the employee. I don't agree with that at all. And I think Shalim Bhai, I'm talking about Shalim Chaudhry, he should take up his trade association and plead with people that, look, the correct way of recovering the accountancy fee is as expenses of your business. And that's the way to do it, not to charge employees who are very low paid anyway. And they shouldn't be penalized for this. The second point about, I think this gentleman said there was some deadline of the 10th date. Well, there's no such thing. There's no deadline. The scheme has been extended to 2020. So as long as you can get all the paperwork together, you can still make a claim. And by the way, the original date for valid claims was people who were registered in February, but that got changed. And it's actually from the 19th of March, 2020. So just to be clear, if you are on the payroll of some businesses and that this can't operate because of COVID-19, then you're able to make an application for furlough. And that's just straightforward. There's no ambiguity about that. It's very clear. Thank you. And the gentleman from Oldham rang up about the top-up grant. So on our website, we published the full details of it. I'm happy for him to contact me, but just to tell you very briefly, for your listeners, well, this is across the country. So basically, this is for business premises, which doesn't have a rateable value assessment. So say, for example, if it's in a business hub where there's several businesses in one factory floor or office floor, because these people haven't got a separate business identity in terms of a business rate, then they can apply. People who work from home, they can apply. Charities can apply. There's a long list which is published in, it's published, our scheme is published on the site, but I'm sure in every council, similar schemes that's published on each of the council website. So I would urge everyone to have a look at their council and look at the criteria. Okay. থ্যাংক ইউ জব্বার ভাই। আমি একটু ব্রেক থেকে এসে আবার কথা বলবো সেলিম সাহেবের সাথে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম চারজন কমিউনিটি ব্যক্তির সাথে, যারা আমরা বিশ্বাস করি যে আপনারা যারা দেখছেন এবং ওনাদের কথা শুনে আপনারা অবশ্যই আমাদের যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো। আমরা আরও কথা বলবো এই বিষয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমরা কথা বলছিলাম আমাদের রেস্টুরেন্টের বর্তমান সমস্যা নিয়ে কথা বলছিলাম, আমাদের আনডকুমেন্টেড পিপলদের জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের কমিউনিটি চারজন সম্মানিত অতিথিকে, এবং কথা বলছিলাম যে কি করলে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি, কিভাবে আমরা আমাদের যে ভাইদের, আমাদের যে বোনদের বর্তমানে ডকুমেন্টের যে প্রবলেম চলছে সেটি আমরা সলভ করতে পারি। আমি স্ক্রিনে আমাদের চারজন সম্মানিত অতিথিকে যাচ্ছি। আমি কথা বলছিলাম একটু আগেই আমাদের জনাব আব্দুল জব্বার এমবি সাহেবের সাথে, এবং এখন আমি যাব সেলিম সাহেব, কাউন্সিলর সেলিম সাহেব। আমি স্ক্রিনে একটু যাচ্ছিলাম। জি সেলিম সাহেব, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? শামসুল ইসলাম সেলিম, কাউন্সিলর সেলিম সাহেব। জি আমি শুনতে পাচ্ছি। আপনার এই বিষয়ে মন্তব্যকে, অনেক কলার লাইনে আছেন, তারপর আমি একটু কলার কাছে যাবো আবার, প্লিজ। আচ্ছা, এখানে একজন কলার একটা জিনিস জিজ্ঞাসা করেছিল, একটা প্রশ্ন, ওই যে নাম্বারটা, জি আপনি যখন ফার্লোর অ্যাপ্লিকেশন করা হওয়ার পরে জি আপনার ব্যবসার অ্যাড্রেসে একটা চিঠি আসবে, ওই চিঠিতে একটা নাম্বার থাকবে, জি ওই নাম্বারটা অ্যাকাউন্টেন্টে দিলে অ্যাকাউন্টে ওই নাম্বারটা দেওয়ার পরে তখন কি পেমেন্ট দিবে, নাম্বার না দিলে পেমেন্ট আসে না। আচ্ছা, তার মানে একটা নাম্বার লাগবে? জি নাম্বার লাগবেই। আমি নিজে একটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলছি যে এটা, এবং যেহেতু এখানে ভলিউমটা অনেক হাই ছিল, পেমেন্টটা কিন্তু অনেকে লেটে পাচ্ছে। জি সো there are lots of some people who I know haven't got the payment. থ্যাংক ইউ কাউন্সিলর সেলিম সাহেব। আমি একটু কইল গিয়ে আরেকটা প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করেছিলেন এই যে গ্রান্টের সম্বন্ধে। জি আপনার তো প্রথম যে গ্রান্টটা আসছিল, যে বিজনেসগুলোতে আসছিল, অনেকে আমরা সবাই তো অলমোস্ট পেয়ে গেছি। গত সপ্তাহ সেকেন্ড একটা গ্রান্ট আসছে,
এই গ্রান্টটা কিন্তু 1 তারিখ থেকে সোমবার থেকে 7 তারিখের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে। আচ্ছা, হ্যাঁ। এবং এই যে সেকেন্ড গ্রান্টটা আমরা যেটা পাইছি জাস্ট আন্ডার 1.5 মিলিয়ন আমার লোকাল বড়তে যেটা আমরা পাইছি। আচ্ছা, এইটা হইল গিয়ে এই গ্রান্টটা হইল গিয়া স্মল বিজনেস যারা শেয়ার্ড অফিস আছে নাম্বার 1 তাদের জন্য, যারা রেগুলার মার্কেট ট্রেডার নাম্বার 2, নাম্বার 3 হইল গিয়া ব্রেড এন্ড ব্রেকফাস্ট, এবং নাম্বার 4 হইল গিয়া প্রপার্টি ওন বাই চ্যারিটি। ওকে, এই গ্রান্টটা কিন্তু আপনার 7 তারিখ পর্যন্ত ডেডলাইন। 1 তারিখ থেকে 7 তারিখ। এটা কি জুনের 7 তারিখ? এই মাসের 7 তারিখ। আপনি শুরু হয়ে গেছে, গত সোমবারে শুরু হয়েছে। আপনি 7 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলো সেকেন্ড গ্রান্ট, যেগুলা প্রথম গ্রান্ট যেগুলো খাবার করে না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আসছি আপনাদের কাছে আবার। আমি তার আগে কয়েকজন কলারের সাথে একটু কথা বলে আসি। ভাই আমি ফারুক ভাই একটা Sure, Jabbar bhai. Yes, you can. Some local authorities have different deadlines. Right. So the deadline for this grant is 12th of June. Is for Oldham. Hey. আর Windsor হচ্ছে 7th of June. জি, 1 to 7. Okay. For each local authority, they operate a different system. So please make sure you check with your local authority, because it's not like the initial small business grant. This is different. This is discretionary, and this is also much smaller amount. And each local authority has designed different criteria for their local authority, and the application is different. The criteria is different. The timeline for applying is different as well. So as I said, for Oldham, the deadline is Friday the 12th of June. Thank you Jabbar bhai. আমি একটু কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য প্লিজ? জি ভাই, আমি প্রশ্নটা হলো আমি রেস্টুরেন্টে কাজ করতেছি। জি। মার্চের 20 তারিখ বন্ধ করতে রেস্টুরেন্টটা। জি। কোনো মতো আমরা কোনো 80% পাইতেছি না। তো আমরা গ্রাহককে বলতেছে, অ্যাপ্লিকেশন করতেছে 2-3 বার, গভর্নর কি আপনাকে রিজেক্ট করছে নাকি বলছে এখন উনি অ্যাপ্লাই করেন নাই ফার্লোর জন্য? কোনটা? অ্যাপ্লিকেশন করছে 2 বার বললো আমাদের। মানে এখনো টাকাটা কি অ্যাকাউন্টে আসে নাই? না, এখনো তো উনি অ্যাকাউন্টে আসে নাই, বলতেছে কি এটা কোড নাম্বার লাগে বলে এটা পাইতেছে না। এটা তো কাউন্সিলর সেলিম সাহেব এক্সপ্লেইন করছেন একটু আগে, তারপরেও আমি আবার বলবো ওনাকে একটু এক্সপ্লেইন করার জন্য একটু পরে। আপনি দেখতে থাকুন। আর অবশ্যই আপনি কোন এলাকার রেস্টুরেন্ট আপনার এটা? আপনারা যদি এলাকার বলেন, অবশ্যই আপনাদের যে রেস্টুরেন্ট ওনার আছেন ওনারা দেখছেন প্রোগ্রামটা, এবং ওনারা আপনাদেরকে একটু হেল্প করবেন আমি বিশ্বাস করি। কারণ আমরা একটু আগে ব্রেকে গিয়েও দুজনের সাথে কথা বললাম এবং দেখলাম যে তারা চাচ্ছে আপনাদেরকে হেল্প করার জন্য। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। টিভির সাউন্ড একটু কমান প্লিজ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমার প্রশ্নটা হইল, আপনার একজন ভাইয়ে যে কইরা এখন জি আপনার অ্যাপ্লাই করছেন না, জি বুঝছেন? Well, that's extremely late. He should have applied months ago, in fact last month. বুঝছেন? আর সেকেন্ডলি হইল, আপনারা যে কইরা আপনারা কাছে মেসিভ জিও কলার কমপ্লেইন কলার, well, I would be very interesting to know what sort of numbers are you talking about? There are you going who are not adhering with the government policies. হ্যাঁ, বুঝছেন? আপনারা তো খালি জেনারেলি কোন সবে আমরা কারো নাম বলতে চাই না। আপনি যদি কন্ট্রোল রুমে আমাদের নাম No, please hear me out. Yeah, go on. Finish. Now hold on a minute. I don't want you to say any names. I just want you to say a number or perhaps a percentage. We have received hundreds of calls. We have received 50 complaints. We have received until now we received 16 complaint. 16 complaint that তারা ফার্লো অ্যাপ্লাই করছে এবং ফার্লো রিসিভ করছে, কিন্তু তারা যে চাকরি যে রেস্টুরেন্টে ওয়েটার বা শেফ তাকে টাকাটা হস্তান্তর দিচ্ছে না এখনো তার অ্যাকাউন্টে, বা দেবে বলছে, 100% রিজেক্টও করে নাই। তো আমরা ট্রাই করছি আগে তাদের সাথে যোগাযোগ করার জন্য, যোগাযোগ করে যে আপনারা কেন দিচ্ছেন না, হয়তো ওনার প্রবলেম হতে পারে। যদি আলোচনার মাধ্যমে দিয়ে দেওয়া যায় দেন আমি বলবো যে এমপ্লয়ার যে সে বা যে চাকরি করছেন তার আন্ডারে উনি হেসেমার্সিতে যাওয়া ঠিক হবে না, আগে আলোচনার মাধ্যমে সমাধান করা যায় কিনা। Okay, can I respond to that? Please. Hello.
The way it works, আপনার your guest, all the guests are in agreement that there are criteria placed by the government. If you don't mind, can you tell me your name? Sorry. আমার নাম হলো কামাল। Okay, Kamal bhai, yes, go on. Kamal, the BBC president Selim Chaudhry has already said that there are criteria for employers to execute that. Now, if an employee doesn't fall within this criteria, obviously he's not going to get furlough payment. 100%. Secondly, Lugia, I believe there are very, and when I say very, I'm talking about a very minor percentage of restaurateurs perhaps are not doing or paying their employees. They're claiming furlough and they're not paying the employees accordingly. But the important thing is for them to remember they will face severe consequences. True. And they need to really understand that. They will face severe consequences. True. Kamal bhai, if you don't mind, if you watch আমাদের গতকালকের প্রোগ্রামটা যদি আপনি দেখেন, গতকালকে আমরা একটা প্রোগ্রাম করছিলাম সাউথহ্যাম্পটনে, একটা রেস্টুরেন্ট নাম সহ বলছে, স্টাফ তার নামও বলছে, বাট আই ডোন্ট ওয়ান্ট টু মেনশন দ্য নেম নাও। আপনি যদি দেখেন যে কলার ছিলেন উনি কিন্তু রেস্টুরেন্টের নাম, গভর্নরের নাম এবং এমপ্লয়ের নাম সহ সব কিছু লাইভে বলছে যে আমি পারলো আমার গভর্নর পাওয়ার পরও আমাকে দেয় নাই। এই বিষয়ে আপনার মন্তব্য কি? Well, then this person should be reported to the relevant authority. That's He true. should be reported. That's true. Thank you, Kamal bhai. Thank you very much. আমি যাচ্ছি পরবর্তী কলার কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি সম্মানিত অতিথিবৃন্দের জন্য, প্লিজ? জি, আমার প্রশ্ন হলো আমরা গ্রেট ব্রিটেনও ফ্রডের যে সাজা ওটা মার্ডারেরও সেম সাজা। করোনা ভাইরাসের জন্য আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি ব্রিটেনও সমান ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সরকারে আমরা বিএনপি কই আওয়ামী লীগ কই আমরা দোষারোপ করি। বর্তমানে আমরা বাঙাইলে এই চিন্তা করি না কেন ফার্স্ট ওয়ার্ল্ড বইয়া যে দেশও ফ্রডের চার্জ আর মার্ডার চার্জ সমান হতা, এটা আমাদের 48 বছর হইলো আমরা বাংলাদেশে এই দেশের গভর্নমেন্টে আমরা খালি কেন দোষী? প্রধানমন্ত্রী শেখ হাসিনার কেস কতটা টাকা আছে? আর আমরা ওই বিষয়ে না যে আমরা পলিটিক্যাল ডিসকাশনে যাচ্ছি না, প্লিজ আমরা পলিটিক্যাল ডিসকাশনে যাচ্ছি না, আমরা যাচ্ছি শুধুমাত্র এই পর্ব আর 5 মিনিটে আমরা ডিসকাস করবো রেস্টুরেন্টের বিষয় বা স্মল বিষয়, যেটা নাজির ভাইও বলছেন যে নট অনলি রেস্টুরেন্ট, আমাদের স্মল অনেক বিজনেস ওনারও সেম আমরা কমপ্লেন পাচ্ছি। আপনাকে ধন্যবাদ, আপনি দেখতে থাকুন। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আপনারা প্রোগ্রামের জন্য ধন্যবাদ আপনারা। আমার প্রশ্নটা হইল আমি ফার্লো পাইছি, তাহলে আমার 70%। জি, কথা বুঝছেন? আপনার নামটা কি ভাইয়া? আমার নাম রাশিদ। রাশিদ ভাই, ফার্লো কত পার্সেন্ট? 70%। 70% আমাকে দিয়েছেন। আপনাকে দিয়েছে রেস্টুরেন্ট ওনার? জি জি। তা আমি দেখলাম কেন, আমি তো জানলাম 80%। উনি বললো না আপনার ট্যাক্স কাটছে এখান থেকে। আচ্ছা, আপনার ট্যাক্স কাটছে, ফার্লো থেকে ট্যাক্স কাটছে, এর জন্য 70। এটা কোন জায়গায় রেস্টুরেন্টটা? এটা ওয়েস্ট লন্ডনে। ওয়েস্ট লন্ডনে আমাদের বাংলাদেশি কমিউনিটি রেস্টুরেন্ট। নাম বলার দরকার নেই, অবশ্যই যিনি আপনার নাম হচ্ছে কি বল? রাশেদ সাহেব। রাশেদ সাহেবকে নিশ্চয়ই আপনার যিনি গভর্নর উনি শুনতে পাচ্ছেন এবং বুঝবেন। আমি এই বিষয়ে ব্যারিস্টার নাজির সাহেব বলবেন। 70% কোনো ফার্লোর রুলস আমি এখন পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্ট দ্বারা। জি, গন। আরেকটা প্রশ্ন হলো যে ম্যারেজের কি একটা অ্যাপ্লিকেশন করা যায়? আচ্ছা, ওটা আমরা অ্যাকাউন্টেন্ট লয়ার আমরা আরেকদিন আনবো, তখন আপনি প্রশ্ন করেন। আমরা শুধুমাত্র রেস্টুরেন্ট এবং স্মল বিজনেস নিয়ে আজকে কথা বলছি। একটু পরে আমরা কথা বলবো আনডকুমেন্টেড পিপল নিয়ে। ধন্যবাদ আপনাকে, আপনি দেখতে থাকুন প্লিজ। পরবর্তী কল, আসসালামু আলাইকুম। কল, আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। জি ভাই, আমি আগে একবার কল করছিলাম, আমার আনসারটা পাইছি। তো আমার আনসার হইলো, আমার হইলো
যে আমার গামনার যদি 10 তারিখের ভিতরে আমার ফাল্লো মানি এনে না দিতে পারে তাহলে আমরা কিভাবে এই মানি পাবো বা পরবর্তী করণীয় আমাদের কি, এটা যদি একটু বলবেন অতিথি। অবশ্যই ওনারা বলবেন যে আপনি যে 10 তারিখের মধ্যে না পান কি করতে হবে ওনারা বলবেন, কিন্তু আপনি আগে কনফার্ম হতে হবে যে আপনি ফাল্লোর জন্য আপনার গার্ডনার এলিজিবল কিনা বা উনি অ্যাপ্লাই করছে কিনা, উনি পাইছে কিনা। অ্যাপ্লাই করতে এলিজিবল, উনি এলিজিবল এবং অ্যাপ্লাই করতে বা উনি কোড পাইতেছে না, এটা। ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আমাদের ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট সেলিম চৌধুরী বলবেন। আমি আরেকজন কলার কাছে যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, টিভি সাউন্ড একটু কমান প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা কোয়েশ্চেন আছিল ভাই। জি জি, কোয়েশ্চেনটা কি ভাইয়া? কোয়েশ্চেন হইলো আমার ওইটা জানি না এখানে আছেন কিনা ওই আইনের, ওই যে ওয়েডিং হলে একটা ডিপোজিট দিয়েছিলাম আর কি। কোথায় ডিপোজিট দিয়েছেন? ওয়েডিং হলে? হ্যাঁ, ওইটা 9th of August আর কি। জি। তো আমি ওই 2-3 দিন আগে ফোন করছিলাম, কইছে যে না তোমরা এটা রিফান্ড পাইতে না। বললাম কেন পাইতাম না, কারণ এটা তো আমাদের কোনো প্রবলেম নাই, ওইটা তো গভর্নমেন্টে পারমিশন দিতেছে না। এই জন্য মানে কিছু আমি একটা উপদেশ চাই আর কি। আচ্ছা, এটা অবশ্যই উনি দিয়ে দেওয়া উচিত। আপনি ওনার সাথে সুন্দর করে একটু আলোচনা করেন, তারপরে ওনারা বলবেন। বিকজ 2-3 দিনই বলছি, কিন্তু সুন্দর করেই বলছি, ওনারা মানে ডাইরেক্ট বলতেছেন যে না এটা। হলটা কোথায়? হলের নাম বলার দরকার না, হলটা কোথায়? হলটা হইলো ওইটা চিকবেল মার্কি আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে ওনার কথা বলবেন। আমি আর একজন কলার নেব। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আপনার টিভি সাউন্ড একটু কমান প্লিজ। ওকে জি, বলেন প্রশ্নটা কি আপনার? জি, আমার প্রশ্নটা, আমি কাজ শুরু করেছিলাম, আমার যে রেস্টুরেন্টে কাজ করি ওই জায়গায় গত বছর শুরু করেছিলাম, কিন্তু হঠাৎ করে যে সময় করোনা ভাইরাস হলো ওরা আমাকে বলে না আমি আর কাজ দেখাতে পারবো না। পরে আবার পে স্লিপ দেয়, আবার এপ্রিলের পে স্লিপ দেয়, বলেন না তুমি এখন ফার্লো পেমেন্ট পাবে না। মানে এইটা কি আমি কোন রকম ভাবে অ্যাপ্লাই করতে পারি? আপনাকে কি পে স্লিপ দেওয়া হয়েছিল এর আগে? পে স্লিপ ফেব্রুয়ারির পে স্লিপ আর এপ্রিলের পে স্লিপ দেওয়া হয়েছে, কিন্তু মার্চের পে স্লিপটা দেওয়া হয়নি। আচ্ছা, এপ্রিলে দেওয়া হয়েছে। জি। আচ্ছা, ধন্যবাদ। আপনি দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমরা আবার একটু 10 মিনিট পরে আসবো। আমরা 10 মিনিট একটু আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে কথা বলি। আপনাদের অনেক প্রশ্ন, কারো 70% ফার্লো আমি জানতাম না, সেটা আজকে নতুনভাবে জানলাম, এবং কেউ আবার ফার্লোর জন্য চার্জ করতেছে সেটাও জানলাম। তো এই বিষয়ে আমরা একটু কথা বলে আবার আপনাদের সাথে কথা বলবো। আমি যাচ্ছিলাম প্রথমেই আমাদের ব্যারিস্টার নাজির ভাই, প্লিজ। জি, বেশ কয়েকটা কোয়ারি আসছে, আমি সংক্ষেপে বলি, বাকি আমাদের প্যানেলিস্ট তারা বলবে নাকি। একজন কলার খুবই ইমোশনালি বলছেন যে ফ্রডের চার্জ যেমন মার্ডারের চার্জ যেমন না, আসলে আইন কিন্তু ইমোশন দিয়ে চলে না, একটার সাথে আরেকটা গুলাবেন না। বোয়াল মাছ দেখতে অনেকটা পাবদা মাছের মতো, তার মানে গোয়াল আর পাবদা সমান নয়। মার্ডার ইজ সেপারেট আর ফ্রড ইজ সেপারেট, দুটোর সাথে একটা মেলানো মোটেই ঠিক না। আর কামাল আহমদ নামে এক ভদ্রলোক ফোন করেছেন, অত্যন্ত সেন্সিবল ওয়েতে উনি বলছেন যে আসলে আমরা যে রিপোর্ট পাচ্ছি এটা খুব মাসিক আকারে যে না, যে এমন ভাবে বলা যাবে না। আপনি মনে করেন 16টা বলেছেন, এখন 10 থেকে 15,000 রেস্টুরেন্ট আছে পুরো ইউকেতে, ঠিক? তো এর মধ্যে থেকে একবারে টাইনি অ্যামাউন্ট অফ পিপল হয়তো এভাবে করতেছে। তো আমরা মনে করবো যে যতই কম হোক এভাবে করা ঠিক নয়। আমরা একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে রুল অফ ল যে দেশে আছে ওখানে আছি, সুতরাং এ ধরনের চিন্তা ভাবনা কোনো মতেই করা ঠিক নয়। আপনাকে সাস্টেইনেবিলিটি রক্ষা করতে হলে আপনাকে রুল অফ ল মানতে হবে, নাইলে আপনি কিন্তু কনসিকুয়েন্স ফেস করবেন বিজনেস যারা আছে নাকি। আর ওয়েডিং হলের ব্যাপারে যে কলার বলছেন যে দেখেন, প্রথম হচ্ছে যে আপনি প্রথমে খুঁজাবেন যে আপনার কন্ট্রাক্টের চুক্তির টার্মস এন্ড কন্ডিশন কি বলে আর কি। যদি টার্মস এন্ড কন্ডিশন এই ধরনের কোনো কথা লেখা থাকে, ফর এক্সাম্পল নন রিফান্ডেবল বা এভাবে, তাহলে এইটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে। অথবা কন্ট্রাক্টের মধ্যে একটা টার্ম আছে যে ফ্রাস্ট্রেশন, যদি অফ গড বা অন্য কোনো কারণে যদি কন্ট্রাক্ট পারফরমেন্স করা না যায়, ওইটার ক্ষেত্রে একটা আছে। তারপরে প্রথমে যেটা আপনি সুন্দর করে বলছেন যে প্রথমে তার সাথে কথা বলে নেগোশিয়েট করে চেষ্টা করেন উইন উইন সিচুয়েশনে এটা সমাধান করার। যদি না হয় তাহলে আপনি সলিসিটার দিয়ে উকিল নোটিশ বা সলিসিটার নোটিশ পাঠাতে পারেন। এরপরে যদি সমাধান না হয় তাহলে আপনি লিটিগেশনের কথা চিন্তা করতে পারেন।
ধন্যবাদ ব্যারিস্টার নাজির সাহেব। এবং আমি বিশ্বাস করি আপনার কাউন্সিলে যারা আছেন, নিউ হোম কাউন্সিলের স্মল ব্যবসায়ী যারা আছেন, তারা কিন্তু আপনার কথাগুলো শুনছেন এবং আপনাকেও তারা খুব ক্লোজলি রিকোয়েস্ট করবেন যে যাতে করে এই ধরনের মানে অবস্থার তারা শিকার না হয়। আমি যাচ্ছি সেলিম চৌধুরী, প্রেসিডেন্ট ব্রিটিশ বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশন। সেলিম সাহেব, সেলিম চৌধুরী। Thank you, Bhai. One of your callers said that they were paid 70%. It should be 80%. There's no way 70%. He told about tax. এটা কি ট্যাক্স কাটার কোনো ওয়ে আছে কিনা? No, there was no tax. That he should get the 80% of his net pay which was paid in the month of February. এটা বলে হইছে। এখন ওই লোকটা কি করা উচিত সেলিম সাহেব? No, he should go back to his employer. Tell you, no, why? I mean, if he says that he took 10% for some other reason, that's fine. But tax is not a valid reason. But he should get 80% of the payroll what he was stated in February. 80% of the tax, he can't. The employer can't take that 10% off him. Employer, এটা তার employer-এর obligation যে employer আমরা কি জি বলেন। হ্যাঁ, he gets 80%. Okay. Artist বলছিলেন এর আগে about the accountant overcharging. আমরা কি করছি? What we've done is I've spoken to 3 different firms. I don't want to go into details. And I said, on circumstances like this, you can't be taking advantage. And I said to my members, I said, if they're doing that sort of thing, you can change your accountant. And also, Jabbar Bhai has said rightfully, whatever they invoice, you can actually claim that as expenses. I mean, with reasonable amount. Should have an expense claim korte pare. So they shouldn't be taking anything. A lot of my members weren't aware, but now they are, that you can claim that as your expenses because whatever the accountant charges, he has to give you an invoice. Okay. That invoice দিবতে আপনি এটা claim করতে পারবেন। অ্যাকাউন্টেন্ট চার্জ তো রেস্টুরেন্ট গভর্নর পে করবে, নট মানে Yes, that's right. আমি এটা বলছি যে accountant charge the owner of the restaurant, he can claim that expense, so he shouldn't be charging his employee. True. One more thing, সেলিম চৌধুরী সাহেব, যে একজন কল করে বলছিলেন যে তাকে এপ্রিলে ফে স্লিপ দেওয়া হলো, মার্চের ফে স্লিপ দেওয়া হলো না এবং ফার্লো দেওয়া হলো না। I think that caller said that he was given the February pay slip and April pay slip. That but not March. Yeah, no, why is it March? Because that he is entitled to claim 80% of whatever he was paid in the month of February. Yes. So he can still apply for furlough. Why wasn't he claimed? And it seems odd that February তে দিবে এবং এপ্রিলে দিবে কিন্তু মার্চে দিবে না। Why? It doesn't make sense. থ্যাংক ইউ সেলিম চৌধুরী। আমি যাচ্ছি সেলিম জনাব কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম। জি, আপনার মন্তব্য কি? আপনি কিন্তু একজন ব্যবসায়ীও, আপনি একজন ব্যবসায়ী, একজন লোকাল গভর্নমেন্ট অথরিটি এবং আপনার বিবিসি এর একজন সাবেক নেতাও ছিলেন। আপনার মন্তব্য কি? এইটা হইল কি যে ফার্লোর পয়সাটা আমি আগেই বলছি আপনার একজনের কলারে যে উনি বুঝাইতে পারি নাই, যে হইল কি যে বর্তমানে যে পরিস্থিতি হইছে যে এইটা হইল গিয়া এই যে অফিস যেগুলো আছে অফিসে কিন্তু ফুল কাজ হচ্ছে না। আমাদের কাউন্সিলে অনেক 2-1 অফিসার ছাড়া সবাই বাসা দিয়ে কাজ করতেছে। তো এই যে ওয়ার্কের যে স্পিডটা কিন্তু স্লো বর্তমানে। তো এইটা শুধু সব ক্ষেত্রেই আছে, আপনি সিভিল সার্ভিস যান, কাজটা কিন্তু বর্তমানে স্লো হচ্ছে, ফুল স্পিডে কাজটা হচ্ছে না, যার গতিকে এই জিনিসগুলো একটু ডিলে হচ্ছে। এবং উনি যেটা চাচ্ছে যে কোড যেটা আমি আগে বলেছিলাম যে অ্যাকাউন্টে যে অ্যাপ্লাই করার পরে আপনার বিজনেস ওর ব্যবসার অ্যাড্রেসে একটা চিঠি দিবে, ওই চিঠির মধ্যে একটা কোড দিবে। এটা কতদিন লাগে সেলিম সাহেব, আমাকে একটু বলবেন এটা কতদিন লাগে? এটা তো নিশ্চয়ই 1 মাস লাগে না, 2 সপ্তাহ লাগে না, 3 সপ্তাহ লাগে না, মেবি 2-3 ডেজ, না? না, এটা আমার অ্যাপ্লাই করার পরে সত্যি বলতে আমার কিন্তু কোড আসছে প্রায় 3 সপ্তাহ পরে কোড আসছে। 3 উইকস আফটার। 3 উইকস আমি পয়সা পাইছি জাস্ট ওভার 2 উইকস এগো। আচ্ছা, এই জন্য এটা ডিলে হচ্ছে, অনেকে ডিলে হচ্ছে। তো এই ক্ষেত্রে কি হিসিমার্সির সাথে কোনো যোগাযোগ করার ওয়ে আছে কিনা? না, এটা তো আপনি অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে অলরেডি ইউ আর ইন দ্য সিস্টেম, দে উইল ডু ইট in the process, যখন সময় আসবে তখন দিয়ে পাঠাই দেবে। কেন যে বর্তমানে যেটা সবাই বোঝা উচিত যে এই কোভিড-19 কিন্তু সব অফিসে কাজ কম হচ্ছে, কিন্তু আগের মতো কাজ হচ্ছে না। তো এই জন্য সব জায়গায় কাজের একটু স্লো, সব কাজগুলো একটু স্লো হচ্ছে। রাইট, থ্যাংক ইউ। আমি আরেকটা জিনিস বলতে চাই, যারা এমপ্লয়ার আছে, আমি ওনাদের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই, ওনারা যখন ফার্লোর পেমেন্টটা দিবে, মেক শিওর দে পেইড বাই চেক, ব্যাংক অর্ডার
ব্যাংক ট্রান্সফার, আর না হইলে যদি ক্যাশ দেয় তাহলে রিসিটে দস্তখত রাখবে, সাইন রাখতে হবে, সাইন রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, তাদের সেফটির জন্য এইটাও দরকার। ধন্যবাদ কাউন্সিলর সেলিম সাহেব, আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি আমাদের জব্বার ভাই ওল্ডহাম, প্লিজ। Thank you. So already a lot of people have covered a lot of the things, but I just want to say this. The criteria for employee retention scheme is very straightforward. Yeah. If you are on the payroll, and everybody should be on the payroll if you're an employee. If you're on the payroll before 17th of March 2020, everybody who were impacted by COVID-19 is eligible to apply for this grant. It's not complicated. So we don't need to say, oh, there are criteria to be. The only criteria is you have to be on the payroll, and you have to be on the payroll before 17th of March 2020. And third one, right, that your business has been impacted by COVID-19. So that's it. So any idea, right, that this is a complicated issue is not. Secondly, this business about 70% is completely wrong. The 80% is the gross salary of the employee, the gross salary. That includes the payment for employers who are paying employers tax. So it's not the net, it's the gross salary. So any idea like this, some kind of deduction from the net payment of the employee that's getting is just a nonsense. They need to go back and challenge that. Salim Bhai explained it. Salim Chaudhry Bhai explained it very clearly. Thank you, Jabbar Bhai. Thank you very much. Yeah, go on. Sorry, Jabbar Bhai, go on. The next point that people are saying, well, there's a deadline of the 10th. I don't know what he means by the 10th. There's no deadline. As I said, this scheme started in March, and it's going to continue to end of October 2020 for now. So there's no deadline for applying. What they need to do, the employer need to get together all the paperwork and make the application online, either by themselves or if they've got an accountant, through an accountant. That's it. And then the final point about, there's a small number of people who might be doing this. I get that, and I sincerely hope it's a very small number. Yes. But here's the thing, we are in a national emergency. I would be making an appeal to all business owners. If you are able to, of course you need to pay the 80%, but if you can, you need to pay 100% of the salary, because these people might be in a very financial challenging time, far worse than you. And if you're able to, you should be paying them the full salary, not just the 80%. A lot of English companies are doing that. So, that should be our approach. It's not to actually deny anybody the grant that you've been getting on their behalf. So please, my request would be that, listen, in this country, we're in far better position than anywhere in the world. And the government has come out to help us. And we need to help people who work for you. So I make a special plea tonight. People, please help these people who are not getting any work. They're not getting any regular income from the employment. This is a really challenging time for them. And if you are coming forward, supporting them in any way, you can. But above all, you should be giving them what they're entitled to. That money, the government, you should be passporting that money to these people. থ্যাংক ইউ জব্বার ভাই। আমরা দ্বিতীয় পর্বে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা কথা বল, আমি জানি আপনারা অনেক কলার লাইনে, আমি আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। তার আগে একটা কথা বলি যে যেটি আমাদের কাউন্সিলর জব্বার সাহেব এবং কাউন্সিলর সেলিম সাহেব, কাউন্সিলর ব্যারিস্টার নাজির সাহেব এবং আমাদের বিবিসি এর প্রেসিডেন্ট যিনি সেলিম চৌধুরী, ওনারা একটা কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছেন, যারা স্পেশালি আমি বলবো যে যারা ব্যবসায়ী, স্মল ব্যবসায়ী হোক বা বড় ব্যবসায়ী হোক, তাদেরকে, আমাদের কমিউনিটি স্পেশালি ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী যারা আছেন, প্লিজ এটা আমাদেরকে প্রমাণ করতে হবে যে আমরা একে অন্যের জন্য, আমরা মানুষের জন্য। আমরা এই মুহূর্তে গ্রিডি হলে চলবে না, এই মুহূর্তে আমরা কারো পোস্টমাস, কারো সর্বনাশ হলে চলবে না। আমরা ট্রাই করব যে যার যেটা পাওনা,
সেটি দেব আমরা, এবং আমরা ফার্লো অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমার পাশের ভাইকে বা আমার বাংলাদেশি একটি ভাইকে আমরা সাহায্য করব, যাতে করে আমরা একটি কমপ্লেনও না পাই যে কেউ 70% দিচ্ছে, কেউ কমিশন কাটতেছে, কেউ দিচ্ছে না, কেউ আটকে রেখে দিল। এবং এই বিষয়ে আপনারা যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, আপনাদের প্রতি আবারও রিকোয়েস্ট হলো, প্রথমত আপনারা আপনাদের গভর্নরের সাথে বা আপনাদের যিনি বস তার সাথে কথা বলুন সুন্দর করে। দেখুন আমি সমস্যার মধ্যে আছি, এই মুহূর্তে আপনার সাপোর্ট, আপনার সহযোগিতা আমার জন্য একান্ত প্রয়োজন। এরপরে যদি উনি না দিতে চায়, আপনি প্রমাণ থাকে যে উনি এলিজিবল, অথবা উনি অ্যাপ্লাই করে টাকা নিয়ে আসছেন, অথবা আপনাকে কম দিচ্ছেন, আপনি বিসি এর সাথে যোগাযোগ করেন, বিবিসি এর সাথে যোগাযোগ করেন, চেম্বারের সাথে যোগাযোগ করেন, লোকাল কাউন্সিলের সাথে যোগাযোগ করেন, এবং সবচেয়ে বড় কথা HMRCর সাথে যোগাযোগ করবেন। HMRC এটা একদম হা করে বসে আছে আপনাদের কমপ্লেন নেওয়ার জন্য। এটা একটা ক্রাইম। যাই হোক, এটা আপনারা বলছেন। আমরা এখন কথা বলবো যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আনডকুমেন্টেড পিপল যারা আমাদের ব্রিটেনে আছেন তাদেরকে কিভাবে আমরা হেল্প করতে পারি, আমাদের সোশ্যাল অর্গানাইজেশনগুলো কীভাবে হেল্প করতে পারে, আমাদের জব্বার সাহেবরা, আমাদের সেলিম সাহেবরা, আমাদের ব্যারিস্টার নাজিররা কীভাবে হেল্প করতে পারে, এবং সেলিম চৌধুরীরা, যে আমরা খুব প্রাউড ফিল করি যে আমাদের এমবি আছে, আমাদের ওবি আছে, আমাদের কাউন্সিলর আছে, আমাদের মেয়র আছে, আমাদের এমপি আছে, কিন্তু তারপরেও কেন আমাদের আনডকুমেন্টেড, অর্থাৎ আমাদের কিছু ভাই না খেয়ে বা খুব কষ্টে মানবতার জীবনযাপন করছে এই কোভিড-19 সময়? এই প্রশ্ন অনেক দিন ধরেই। এবং আমরা জানি যে বরিস জনসন যখন মেয়র ছিলেন তিনি কিন্তু বলেছিলেন যে উনি অ্যামনিস্টি দেবেন, কিন্তু আমরা সবাই মিলে যদি একত্রিত হয়, প্রত্যেকটি সংগঠন যদি একত্রিত হয়, প্রত্যেকটি মানুষ যদি একত্রিত হয়, জব্বার ভাইরা যদি একত্রিত হয়, তাহলে সরকারকে বোঝানো সম্ভব, লেবার, কনজারভেটিভ, লিবডেম সবাই একত্রিত হয়ে বোঝানো সম্ভব যে এরা যদি লিগেল হয় তাহলে তারা ট্যাক্স পে করবে সরকারকে বেনিফিট দেবে। আমাদের রেস্টুরেন্ট, কার ইন্ডাস্ট্রির যে এমপ্লয়ের যে সমস্যা সেটি সমাধান হয়ে যাবে। আমি এই বিষয়ে এখন কথা বলবো, তার আগে আমি একজন কলারের সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। জি, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? ফারুক ভাই, আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা সময় উপযোগী প্রোগ্রামটা নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ। আপনি আমার কথা শুনতেছেন তো? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার প্যানেল মেম্বার যারা আছেন, বিশেষ করে ব্যারিস্টার নাজির, জব্বার সাহেব, সেলিম চৌধুরী এবং কাউন্সিলর সেলিম, প্যানেল মেম্বারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনার প্রোগ্রামটা কিন্তু কাল রাতেও দেখেছি, একটা সময় উপযোগী প্রোগ্রাম, স্পেশাল থ্যাঙ্কস গোজ টু দা ইউ এন্ড iON TV। আমার তিনটা কোয়েশ্চন আপনার কাছে। প্রথম কথা, ফার্লোর ব্যাপারে আমি ওই ব্যাপারে কথা বলবো না, শুধু একটা কথা বলবো, অনেক লোক স্টাফ আছে যারা কাজ দেখায় নাই, তারা কি কি বেনিফিট নিছে গভর্নমেন্টের কাছ থেকে এবং কাজের থেকেও পয়সা নিচ্ছে, তারা কিন্তু আবার উঠেছে আমাদেরকে কেন ফার্লো দেওয়া হচ্ছে না। এই পয়েন্টটা কিন্তু আপনি নোট করে রাখবেন এবং দেখবেন মেজরিটি মেম্বার যারা কাজ করছে তারা ইনভলভ হয়েছে। এটা গেছে একটা জিনিস। ফার্লোটা 80% পাবে। এখন দেখেন আমরা একটা কঠিন সময় পাস করতেছি, এই কঠিন সময়ের ভিতরে যদি আমার জীবনে হয়তো আমি আর সেটা দেখতে পারবো না, 100 বছর পরে হয়তো আবার সেটা আসবে। এই মুহূর্তে যদি আমরা এখানে মুনাফিকি কিছু করে থাকি, কিছু ধরনের বেনিফিট সাবজেক্ট বা কাউরের যদি কিছু করে থাকি আইনে পাবে, সেটার জন্য দায়ী থাকতে হবে সবাইকে। আমি মনে করি এই কঠিন সময় কিভাবে আমাদেরকে বাস্তবতার সাথে মোকাবেলা করে ধৈর্য সহকারে সেটাকে আগায় নিতে হবে। নাম্বার 2 হচ্ছে, আমি মনে করেন আমি আনডকুমেন্টেড কথা বলা হয়, আমি আপনাদের টিভিতে গিয়েছি, ATN বাংলায় গেছি, আমি এলপি। আপনার নামটা কি বলবেন একটু? আপনার নামটা বলবেন। আমার দরকার নেই, আপনি খুব ভালো করে চিনেন, প্যানেল মেম্বার যারা আছেন সবাই আমাকে খুবই ভালো করে চিনেন। আমি কিন্তু আনডকুমেন্টেড ব্যাপারে ভেরি স্ট্রং, মাই ভয়েস টু এভরিওয়ান শুড বি ইউনাইটেড। আমি কালকে আপনাকে লাইন পাই নাই, আমি চেষ্টা করছি আপনার সাথে কথা বলতে। এখানে বিজ্ঞ প্যানেলের মেম্বার যারা ছিলেন তারা 2008 সালের ডেমনস্ট্রেশনের কথা বলছি। ওই ডেমনস্ট্রেশনে আমি মেজরিটি নেতৃত্ব দিয়েছি ওই ডেমনস্ট্রেশনে, এবং ওই ডেমনস্ট্রেশনে মেজরিটি লোকদেরকে আমি মোবিলাইজ করছি। তখন আমিও বিসিএর একটি মেম্বার ছিলাম। 2012 সালের নির্বাচনে সেখান থেকে পুলাও হয়ে 2015 সালে বিবিসি, ব্রিটিশ বাংলাদেশি ক্যাটার অ্যাসোসিয়েশনের জন্ম হয়েছিল। তখন তৎকালীন সময় থেকে ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশন তার বলিষ্ঠ নেতৃত্বের মধ্যে এই আনডকুমেন্ট এবং আগামী প্রজন্মদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে ভেরি শক্তভাবে। আমার মেসেজটা আজকে আপনার মাধ্যমে, আজকের বিজ্ঞ প্যানেলের মাধ্যমে
আনডকুমেন্টেড কিভাবে এখন দ্য রাইট টাইম টু লবিং টু দ্য গভর্নমেন্ট। দিস গভর্নমেন্ট ইজ ভেরি কাইন্ড টু দ্য স্মল বিজনেস, কারণ এ সমস্ত মানি এই স্মল বিজনেসে ইনজেক্ট করা হয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। এর জন্য আই মাস্ট অ্যাপ্রিশিয়েট দ্য গভর্নমেন্ট, অ্যাপ্রিশিয়েট দ্য প্রাইম মিনিস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অল কমিউনিটি লিডার্স। মাই মেসেজ টু ইউ, টু দ্য প্যানেল, everybody must be united. I requested the BBCA President, Mr. Selim Tuki, involve everybody and come to the one umbrella and lead this community, and we must do something for the undocumented people. ওনারা অনেক আছে অসুস্থ, কথা বলতে পারতেছে না, ওনাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, মানবিক কারণে তাদেরকে কিভাবে সেটা করা যায়। SBS স্কিম নামে একটা স্কিম বেরিয়েছিল, যারা রেগুলার স্কিমের মাধ্যমে তারা এখন স্কিম, আমার মনে হয় এখানে বলা দরকার, তাদেরকে যদি অ্যামিনিস্টি ফুললি দেওয়া না হয়, তাদেরকে অ্যামিনিস্টি দেওয়া দরকার, মিনিমাম 10 years, দেন আফটার দ্য 10 years দে উইল রিভিউ এগেইন এন্ড এগেইন, দেন আমার মনে হয় তাতে অনেক কাজ আসবে। আমার মেসেজ টু ইউ, প্লিজ আপনি কথা বলেন, আপনারা ইউনাইটেডলি বোথ all the caterers নিয়ে আসেন একই আমরেলা, এবং আপনি দরকার হয় টক শো করেন, মিটিং করেন, কিভাবে আমাদের এই আনডকুমেন্টেড লোকদেরকে রেগুলারাইজ করা যায়। ভাই আপনার নামটা বললে আমার জন্য সুবিধা হবে, কারণ আমরা আগামী সপ্তাহের মধ্যে একটা প্ল্যান তৈরি করতে যাচ্ছি। আপনার নামটা একটু বলবেন। আমরা বলবো ওনার নাম। নাজির ভাই জানে, তাহলে সমস্যা নেই। জি ফারুক ভাই, আমাদের রেস্টুরেন্ট গুলো হয়তো আগামী 1 বছরের মধ্যে খোলা নাও হতে পারে, কারণ সোশ্যাল ডিস্টেন্সের মধ্যে অনেক রেস্টুরেন্ট ডিসঅ্যাপিয়ার হবে, অনেক রেস্টুরেন্ট ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। আমি মনে করি আমাদের এখানে বিয়ের জন্য প্লাস আমাদেরকে কিভাবে অন্যান্য সুবিধা নেওয়া যায় সেগুলোর জন্য কথা বলতে হবে। ধন্যবাদ। মাই রিকোয়েস্ট টু দ্য প্যানেল মেম্বার্স, উই মাস্ট ভেরি স্ট্রংলি আমরা লবিং করতে হবে। এখানে লবিং থাকি করতে পারবেন না, কেউ যদি বলে যে আমি পার্লামেন্টে দাঁড়াই আমি তোমাকে বলতেছি এটা করে করবো, লবিং করতে পারবে না। উই মাস্ট work together unitedly, lobby করতে হবে, then we'll success. Thank you so much for your time, brother. Thank you very much. Very kind of you. আপনি যে কথাগুলো বলছেন, আমি নাজির ভাইয়ের সাথে একটু পরে প্রোগ্রাম শেষ করে কথা বলবো, এবং আপনার সাথে আমি কালকে যোগাযোগ করব, কারণ কালকে আমাদের প্রথম প্ল্যানটা ছিল যে আমরা প্রত্যেকটি সংগঠন, প্রত্যেকটি স্পেশাল ব্যক্তি, যে আমাদের কমিউনিটি কিন্তু অনেক হাই প্রোফাইল ডিপ্লোমেট বলুন আর পলিটিশিয়ান বলুন অনেকেই আছেন, আমরা সবার সাথে যোগাযোগ করে কিভাবে আমরা এই ভাইদেরকে হেল্প করতে পারি আমরা এটি করব। এবং বিবিসিএ চেম্বারও আমাদের আরও একটা আছে, সবাই একত্রিত হবে এবং প্রত্যেকটি এলাকার সংগঠনকে এক করবো। আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের জন্য প্লিজ? আমি দুইটা প্রশ্ন আমার। একটা প্রশ্ন হলো, আমি ফার্লো অ্যাপ্লাই করছিলাম, আমার বস আসলে অ্যাপ্লাই করছিল, আমি 1 মাসের পাইছি। জি। তারা হয়েছে বাকি আর অ্যাপ্লাই করতো না, তো এটা মানে ওরা পসিবল আছে না যে বাকি অ্যাপ্লাই না হলে চলবে? আচ্ছা, এই বিষয়ে আপনি আপনার এমপ্লয়ের সাথে কথা বলেন অথবা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলেন, ওরা আরো ভালো অ্যাডভাইস দিতে পারবে আপনাকে। আমরা এমপ্লয়ারের সাথে কথা বলছিলাম, তারা হচ্ছে 6 সপ্তাহ ক্লেম করছে, 6 সপ্তাহের পয়সা দিছে, আর বাকি দিত না তারা। আচ্ছা, এই বিষয়ে আমাদের কাউন্সিলর সাহেব আছেন, ওনারা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, আপনি দেখতে থাকুন প্লিজ। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার প্রশ্নটা কি আমাদের প্লিজ, আমাদের জন্য? আমার প্রশ্ন হলো ভাই, এই যে ফার্লোর যে পয়সাগুলো আসবে এগুলা কি অ্যাকাউন্টে আমাদের এই পয়সা থেকে চার্জ করবে নাকি? না, কোনো চার্জ করতে পারবে না। আচ্ছা, আর কোনো প্রশ্ন ভাইয়া? আর একটা কোশ্চেন হলো যে আমি 2 দিন যদি কাজ করি আমি কি ফার্লো পাবো? আচ্ছা, এই বিষয়ে কাউন্সিলর সাহেবরা অ্যানসার দিবেন। ধন্যবাদ আপনাকে। আমি আরেকটা জিনিস হলো ভাই, একটু এই যে গভর্নমেন্টে ফার্লো দিতেছে, কতটুকু আমি পাচ্ছি এইটার প্রুফটা আমি কিরকম পাবো? আপনি 80% পাবেন, পারলো 80% পাবেন, এটা তো অলরেডি অ্যানাউন্সমেন্ট দেওয়া আছে HMRC-তে। আপনি যে সব যার সাথেই কথা বলবেন সেই বলবে আপনাকে, অ্যাকাউন্টেন্ট বলবে, BBCA বলবে, BCA বলবে, চেম্বার বলবে, সবাই বলবে, বুঝছেন? অনেক আপনারা বলতেছে যে 80% পাইলেও আমি এর থেকে 40 পাউন্ড চার্জ করে নিবে। 1 টাকাও চার্জ করতে পারবে না। জব্বার ভাই একটু ক্লিয়ারলি বলছেন, এবং সেলিম চৌধুরী ক্লিয়ারলি বলছেন, দিস ইজ ইউর মানি। ওকে,
এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ইউর মানি। আপনি এক্ষেত্রে বিবিসি অথবা বিসিএ অথবা চেম্বারের সহযোগিতা নেন। আর যদি না পারেন তাহলে HMRC-তে রিপোর্ট করেন যে আমার 40 পাউন্ড দেয় নাই, দেখবেন তার এটা ক্রাইম, দিস ইজ এ ক্রাইম। ওকে, ধন্যবাদ আপনাকে। পরবর্তী কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটা কি? প্রশ্ন না ভাই, আপনি তো কষ্ট করে আপনি একটা উদ্যোগ নিয়ে পয়সা ওঠার লাগিয়ে ধন্যবাদ আপনারে। থ্যাংক ইউ। যাতে করে আমরা আমাদের যে ইনিশিয়েটিভ নিচ্ছি সফল হতে পারি, আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন। আপনার নাম্বারটা ভাইয়ের ভাই তো আমার নাম্বারটা কন্ট্রোল রুমে একটু 1 ঘন্টা পরে ফোন করলে ওনারা দিয়ে দিবে ভাইয়া। আচ্ছা আচ্ছা ভাই, আর আমরা চেষ্টা করবো আপনারা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের কাছে আবার আসবো, তার আগে ভেরি সেন্সিটিভ একটা ইস্যু, ভেরি সেন্সিটিভ ইমোশনাল একটা ইস্যু আমাদের কমিউনিটির জন্য। এটা আমাদের ব্যর্থতা। আমাদের নাজির ভাই ডেপুটি স্পিকার হওয়া মানে বাঙালি কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি আপনি প্রাউড, কিন্তু যেমন আপনি প্রাউড তেমনি আপনার দায়িত্ব অনেক বেশি এই ইমোশনাল প্লেসে থেকে কাজ করার। তেমনি কালকে আমি সাগিরবত ফারুক ভাইকে বলছি, পাশা খন্দকার ভাইকে বলছি, মুনিম ভাইকে বলছি এবং আমাদের চেম্বারের বশির ভাইকে বলছে, এবং ওনারা খুবই ট্রাই করতেছেন যে কিভাবে আমরা একত্রিত হতে পারি। লেবার, কনজারভেটিভ, লিবডেম, নিউহাম কাউন্সিল, ওল্ডহাম কাউন্সিল, উইন্ডসর কাউন্সিল সবাই একত্রিত হয়ে আমরা এই কাজটি সম্পন্ন করব। আমি প্রথমেই যাচ্ছি আমাদের সেলিম চৌধুরী, আমার একজন কলার, কিন্তু ওনারা রেফারেন্স করছেন যে বিবিসিসিএ যে ব্রিটিশ বাংলাদেশ ক্যাটার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, যিনি কিভাবে আমরা এই সবাইকে এক করতে পারি, একই আমব্রেলাতে নিয়ে আসতে পারি। আমরা আন্দোলন করতে চাই না, কিন্তু লবিং করতে চাই। আমরা চাই এনিহাউ এই কাজটা হয়ে যাক এবার। Thank you, Farooq Bhai. Firstly, I'd like to thank the gentleman who called, Mr. Shamrul Khan, who is the founder, Secretary General of the British Bangladeshi Catering Association. The points he made, I've emailed all the organizations, UK BCCI, BCA, the Chamber of Commerce, and many other respective people, of how we can work together. I've also sent you a copy of the letter that I've sent, that আমরা কি করে কাজ করতে পারি unitedly, because we all have a one common aim, common goal, how to achieve. So the 3 points that I raised, one is these, to work on VAT reduction, to initiate support for undocumented workers, and how we can try and get a rent holiday and rent support for businesses. And I've also said that this list is not so exhaustive, so please feel free to suggest additional issues for this campaign. আমি আজকে বিকালে ইমেল করেছি সবাইকে, so how we can work together. সেলিম ভাই, একটা কথা আমি আপনাকে একটু এক্সপ্লেন করতে পারি কিনা। দেখুন, বর্তমানে কিন্তু আমি গতকালকে মনে হয় পাশা ভাই বা বশির ভাই এই কথাটা বলছে, আমি রেফারেন্স টানছি যে প্রাইম মিনিস্টার কিন্তু হোম অফিসের কোনো ইমার্জেন্সি ডিসিশন নেওয়ার ক্ষেত্রে হোম সেক্রেটারির পরামর্শের জন্য ওয়েট করছে না, যেহেতু এটা ইমার্জেন্সি ক্রাইসিস। উনি কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন। অর্থাৎ এখন কিন্তু এমন একটা পরিস্থিতি ক্রিয়েট হয়ে মানে ব্রিটেনে, সারা বিশ্বে, এখন যদি আমরা সরকারকে একটু এক্সপ্লেইন করতে পারি যে এই আনডকুমেন্টেড পিপলগুলা কিন্তু আপনার জন্য আপনার লস হবে না, এরা আপনার ট্যাক্স দেবে, এরা আপনার এমপ্লয় হবে, এরা আপনাকে অর্থনীতিতে সাপোর্ট দিবে, এটা যদি এক্সপ্লেইন করতে পারি, ধরুন আমাদের লেবার থেকে, আমাদের কনজারভেটিভ থেকে, আমাদের চেম্বার থেকে, আমাদের বিসিএ থেকে, কারণ বিসিএ কিন্তু বিগ সাপোর্ট দিচ্ছে, বিবিসিএ কিন্তু বিগ সাপোর্ট দিচ্ছে দেশের অর্থনীতিতে, এই ক্ষেত্রে আমার মনে হয় এটা প্রভাব বিস্তার করতে পারে। আপনি কি মনে করেন? Absolutely. Well, I mean, rather than working individually, if we all work collectively, our voices will be heard bigger and better. Also, we need to raise these undocumented people. I mean, if they were to be given, even for a periodic time, to given the status to work, they'd be working. It'd help the industry where we're shortage of staff. They'd be paying tax as well, so everybody benefits. Yes. And so, in regards to the undocumented people, lawfully they're not recognized, and the government knows, we know there's thousands of people, although we can't lawfully legally employ them, but that doesn't mean that we should stop supporting them, helping them in a humanitarian way, like shelter and food wise. We should, as much as we can. থ্যাংক ইউ সেলিম চৌধুরী। আমি যাচ্ছি আমাদের আব্দুল জব্বার এমবি, ডেপুটি লিডার। জব্বার ভাই, উই আর রিয়েলি প্রাউড অফ ইউ, বাট উই ওয়ান্ট টু প্রাউড অফ ইউ অ্যাগেইন অ্যাবাউট দিস প্রজেক্ট, অ্যাবাউট দিস ক্রাইসিস, undocumented people. How we can work together, what you can do, what Oldham people can do, please. Okay, so this is a really important point. So the different financial support packages are available to people who've got businesses, who've got a proper status in this country. So these
undocumented migrant, they are not, and therefore they can't benefit from these financial packages. So how do they survive in this environment? I mean, the latest estimate is that there are between 800,000 to 1.2 million undocumented migrants in this country. Yeah. So we know that the health secretary suspended a need for any proof when they access health care. And we also know that Prime Minister Boris Johnson, when he was mayor of London, he said that he would bring in an amnesty scheme. Well, unfortunately, within his party, despite him trying, there are some right-wing Tory MPs who are adamantly against this proposal. So I think there's two things. Firstly, this is a worldwide crisis. We need to look at how we can support another human being who desperately need our support for food, for shelter, for basic needs. So I think, absolutely we should campaign to get an amnesty scheme in place so that these people are given legitimate, proper status in our community and they can contribute to our economy, but also the state can help them to survive in this challenging time. Yeah. The second point I want to make is that there's been a number of studies done which actually proves that these people, if they were given proper legal status, they actually contribute very positively to the economy of this country. As well as a moral argument, there's a powerful economic argument for this. So in terms of what I can do in my role, unfortunately, my legal role doesn't extend to creating national legislation. As same with all my other two colleagues, we are restricted by local government rules and we've been elected in local government, not national government. But what we need to do is lobby government to make sure that they again look at this issue in a proper way, in a sympathetic way, given the challenges that we're facing as a nation. And they need to, I think Alistair Shab mentioned it before, they need to the Prime Minister needs to go back to the commitment given previously and say, look, this is the correct time now. Bring in amnesty scheme to help these people. And the issue about United, well, you've got several people who you mentioned. I'm sure it's in everybody's interest to come together and lobby government properly from all those parties and organizations and businesses, and to say, look, we need to tackle this issue now, and hopefully we can make progress. But unfortunately, in the end, we need to convince in this case, the Tory government to do something about this. But personally, I've been on programs like this, and I've made it very, very clear that the people need support and they need it urgent. Thank you, Jabbar bhai. আমি সেলিম, কাউন্সিলর সেলিম সাহেব, প্লিজ। জি, প্রথম একটা জিনিস আমি ওখানে ক্লারিফাই করতে চাই যে ওই যে 80%টা কিন্তু আপনার যে পে স্লিপে যে অ্যামাউন্ট আছে ওইটার 80%, রাইট? এটা ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। তো আপনি যে পে স্লিপটা অতীতে পাইছেন ওই পে স্লিপের 80% ওইটা হইল কি কাউন্ট। আচ্ছা, এখানে হইল কি মেইন যেটা হইল কি দেখেন, to achieve our goal, first of all, we have to be united and work together. Unless we are united, working together, it is not easy to achieve any goal. বুঝছেন? জি, আমরা কিভাবে ইউনাইটেড হতে পারি সেলিম সাহেব, প্লিজ? জি, আমরা কিভাবে একত্রিত হতে পারি? এখানে আমরা এখন মত দল আমরা কোনো ভেদাভেদ রাখতে চাচ্ছি না। আমরা আমাদের একটাই গোল যে আমরা আমাদের আনডকুমেন্টেড ভাইদেরকে হেল্প করব এবং তাদের জন্য কিছু করব। এই একত্রিত কিভাবে হতে পারি? এখানে কোনো লেবার কনজারভেটিভ, আওয়ামী লীগ, বিএনপি, বিসিএ, বিবিসিএ, চেম্বার, দুইটা কোনো কিছু নেই, সবাই একত্রিত কিভাবে হতে পারি? এইটা মেইনলি আমি আগেও যখন আমি প্রেসিডেন্ট ছিলাম বিবিসি এর, আমি তখন আদার অর্গানাইজেশন যারা আছে আমি তাদের সাথে আলাপ করছি, তাদেরকেও আমি আমন্ত্রণ করছি যে আমরা একসাথে কয়েকটা উদ্দেশ্য নিয়ে একসাথে কাজ করি। আমাদের যার যে আছে
সেইটাই থাকুক। আমাদের আমব্রেলা যা আমব্রেলা আছে, কিন্তু আমরা একত্রিত হইয়া সব অর্গানাইজেশন গুলা একত্রিত হইয়া যদি কোনো ইনিশিয়েটিভ নেই তাহলে আমরা সাকসেসফুল হবো ইনশাআল্লাহ। এই জন্য অন্য যে অর্গানাইজেশন আছে সব আমরা এক আমব্রেলার নিচে একটা উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। নাম্বার 1 জি, এজ এ লোকাল গভর্নমেন্ট আমরা যেটা করতেছি, মনে করেন আমাদের যে রয়্যাল বোর্ড অফ উইন্ডসর মেইডেনে আমরা হোমলেস যারা আছে তাদেরকে আমরা শেল্টার দিচ্ছি, তাদেরকে বিএনবি তে শেল্টার দিচ্ছি, এবং আমাদের লোকাল চ্যারিটির সাথে এবং আমাদের বিজনেস এবং ইন্ডিভিজুয়ালের সাথে মিলে আমরা ওদেরকে রাত্রে লাঞ্চে খাওয়ার ব্যবস্থা করছি। এবং আমিও এখানে আমার ব্যবসা থেকে আমি এভরি থার্সডে ওদেরকে খাওয়া দিচ্ছি, অন্য ব্যবসা দিচ্ছি মঙ্গলবারে, এরকম আমরা সবাই মিলে কাজ করতেছি। এবং যারা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং আছে তাদের জন্য আমি তাদেরকে বললো, তাদের জন্য হইল কি যে আপনি ফুড ব্যাংক আছে, তারা কিন্তু কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন হইতে হবে। রেজিস্ট্রেশন হলে ফুড ব্যাংকের মাধ্যমে তাদেরকে সাহায্য তারা পাবে। রাইট, এইগুলো আমাদের লোকাল, এটা আপনারা লোকাল গভর্নমেন্ট থেকে করছেন, লোকাল গভর্নমেন্ট থেকে করছি আমরা। বাট এট দি এন্ড হইলো গিয়ে এই যে ইউনাইটেড যেটা, আমি যদি একা বলেন আমি যদি 7 দিন আমি তো খাওয়া দিতে পারবে না। হ্যাঁ, আমরা সব ইউনাইটেড হইছি, এর জন্য আমরা একদিন আজকে মঙ্গলবার একজন, সোমবার একজন, বুধবার একজন দিচ্ছি। এটা প্ল্যান ছিল, এটা প্ল্যান করে সব যে অর্গানাইজেশনগুলো আছে, যেগুলো আছে বিসি আছে বা অন্য যেগুলো আছে, চেম্বার আছে, বিবিসিএ, বিসিএ চেম্বার, ইউকেবিসিসিআই বা গ্রেটার সিলেট আছে, আমরা যদি সব মিলে একটা এম নিয়ে যদি কাজ করি, then we will inshallah will achieve our goal. থ্যাংক ইউ সেলিম সাহেব, আপনার খুব সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। আমি যাচ্ছি ব্যারিস্টার নাজির সাহেব, প্লিজ। জি ফারুক সাহেব, অশেষ ধন্যবাদ। আমি আসছি আনডকুমেন্টেড মাইগ্রেন্টের ব্যাপারে। এর আগে ওই যে আমার সেলিম চৌধুরী সাহেব বলেছেন যে শামুল খান সাহেব ফোন করেছিলেন, আপনি বারবার নাম জিজ্ঞেস করছেন, উনি বলতে চান না। উনি কমিউনিটির অত্যন্ত পরিচিত। হ্যাঁ, আমি চিনতে পারছি না এখন। উনি আবার যে ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল প্রেসিডেন্ট, ফাউন্ডার, এবং বিবিসি যেটা সেলিম সাহেব বলেছেন ওনাদের ফাউন্ডার সেক্রেটারি ছিলেন নাকি। এবং উনিও আনডকুমেন্টেড মাইগ্রেন্টের ব্যাপারে উনি ফিল করেন, আমাকে উনি ব্যক্তিগতভাবে টেলিফোন করে গত সপ্তাহে আলাপ করেছেন। যেটা শামসুল সেলিম সাহেব, কাউন্সিলর সাহেব বলেছেন, আসলে আমিও কয়েকটা কোয়ালিটিভাবে পাই। যেমন মানুষের কিছুটা এমপ্লয়িদের মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপারটা এখানে আছে। মনে করেন ফর এক্সাম্পল একটা রেস্টুরেন্ট বা টেকওয়ে একজন লোক 350 পাউন্ড বেতন পাচ্ছেন, কিন্তু পে স্লিপে দেখাচ্ছে 100 পাউন্ড বা 150 পাউন্ড ফর এক্সাম্পল। এবং উনি যদি বলেন যে না আমি তো 350 পাউন্ড পাই, আমাকে তো 80% অফ 350 পাউন্ড দিতে হবে, না উনার তো পে স্লিপে 100 পাউন্ড বা 150 পাউন্ড দেখাচ্ছে, উনি কিন্তু ওইটা পাবেন। অনেকের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে না যেহেতু আমি 400 পাউন্ড বেতন পাই সুতরাং ওইটার আমি 80% পাবো, না পাবেন না, আপনি পাবেন যেটা পেরোলে বা পে স্লিপে আছে আর কি। আচ্ছা, আনডকুমেন্টেড মাইগ্রেন্টের ব্যাপারে যেটা দেখেন, টিলার উপর থেকে পানি পড়ে, আমরা লোকাল অথরিটি থেকে জব্বার ভাই বা আমরা তেমন কিছু করতে পারবো না, এটা ন্যাশনাল ইস্যু এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আসতে হবে আগে। কিন্তু আমি আনডকুমেন্টেড মাইগ্রেন্টের ব্যাপারে আসলে খুবই সংবেদনশীল এবং আমি বিভিন্ন ফোরামে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি। আমি বলছি দেখেন যে উই আর ফেসিং আনপ্রেসিডেন্টেড চ্যালেঞ্জ, যেটা 7 মাস আগে 8 মাস আগে নোবডি কন্টেম্পলেটেড কি হতে যাচ্ছে। এবং এই অবস্থার পরেও যদি গভর্নমেন্টের একটু টনক না নড়ে, একটু যদি ডিসকাশন ইউজ করার যদি স্কোপ না হয়, তাহলে আর কি হলে পরে একটু অভিজ্ঞতা কাজ করবে। আজকে পর্তুগাল বেশ সাহসী উদ্যোগ নিয়েছে, ইটালিতেও বেশ সাহসী উদ্যোগ নিচ্ছে, কিন্তু আমরা ইউকেতে কেন নেব না? বিশেষ করে যে প্রধানমন্ত্রীর কথা বলা হচ্ছে, উনি লন্ডন মেয়র থাকতে পজিটিভলি কথা বলেছেন, উনি যখন ফরেন সেক্রেটারি ছিলেন তখনও উনি বলেছেন, এখন তো উনি অল ইন অল দ্য মোস্ট পাওয়ারফুল পারসন ইন দ্য ইউকে, তো উনি তো এখন ইজিলি করে নিতে পারেন। এবং দেখেন আমার লোকাল এমপি যে স্টিফেন টিমস কিন্তু বেশ ভালো কাজ করতেছেন, তুষার আলী একাধিকবার পার্লামেন্টে প্রশ্ন উত্থাপন করেছেন, বিভিন্নভাবে লবি চিঠি লেখা হচ্ছে, কিন্তু আসলে সেইটা খুব গভর্নমেন্টকে কনভিন্স করার মতো এখনো হয় নাই। আরো জুড়ে সুরে আজকে দেখেন প্রপার ওয়েতে নক করতে না পারলে, আজকে ওই যে ক্যাপ্টেন একজন ওনাকে ভালো করে মিডিয়া ফলো করে ধরছে, যার কারণে মিলিয়নস অফ পাউন্ড উঠে গেছে। এইভাবে কিভাবে করা যায়, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, নট নেসেসারিলি একবারে একই ব্যানারের আন্ডারে সবাই আসতে হবে না, আমরা ভিন্ন নামে ভিন্নভাবে থাকি, কিন্তু আমাদের
কোঅর্ডিনেশন থাকবে এবং লবিটা এমন স্ট্রংলি করে কিভাবে মেইনস্ট্রিম মিডিয়া এটা কভার করা যায়। আর গভর্নমেন্টের বিভিন্ন লেভেলে অনেকের পরিচয় আছে, বিশেষ করে যারা কনজারভেটিভ পার্টি করেন, আর লেবার পার্টি যারা করেন, লেবারের অনেক লিডারশিপের সাথে অনেক পরিচিতি আছে, ডেপুটি লিডারের সাথে। সবাইকে ওয়ান টু ওয়ান বা কালেকটিভলি তাদেরকে কনভিন্স করে ইস্যুটা লাইভ আনতে হবে, তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে দেখেন আনডকুমেন্টেড মাইগ্রেন্টদেরকে যদি একটা সাম সর্ট অফ স্ট্যাটাস দেওয়া হয়, ব্রিটিশ ইকোনমি উইল বি বেনিফিট, এখানে লাইবিলিটি হবে না। আজকে তারা লুকিয়ে ছাপিয়ে কাজ করছে, ট্যাক্স দিচ্ছে না, ট্যাক্স দেওয়ার কোনো স্কোপ নাই, যার কারণে ব্রিটিশ ইকোনমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদেরকে যদি একটা স্ট্যাটাস দেয়া যায়, দে উইল বি এবল টু কন্ট্রিবিউট টুয়ার্ডস ব্রিটিশ ইকোনমি। আর তাছাড়া এই যে প্যান্ডেমিক মহামারীর মধ্যে যেখানে ফ্রন্টলাইন বা এনএইচএস স্টাফদেরকে আমরা প্রতি সপ্তাহে বাহবা দিই, কিন্তু আমার জানা মতে আনডকুমেন্টেড মাইগ্রেন্টের মধ্যে এমন উল্লেখযোগ্য মানুষ আছে যাদের স্ট্যাটাস দিলে দে উইল রিস্ক দেয়ার লাইফ, আরো মানুষের সাহায্যার্থে তারা জীবনের রিস্ক নিয়ে তারা যেতে প্রস্তুত। 100% গভর্নমেন্টকে কনভিন্স করতে হবে, কিন্তু গভর্নমেন্ট বুঝে কিন্তু দেরিতে বুঝে। মনে করেন ফর এক্সাম্পল হোম অফিসে এখন অ্যাপ্লিকেশন করলে অনেক অ্যাপ্লিকেশনের 2,500 পাউন্ড, 2,300 পাউন্ড, 2,200 পাউন্ড ফিস, ওইটা কিন্তু 20 বছর আগে ছিল না। ওই সময় একটা নমিনাল ফিস ছিল, প্রথমে তো ফিস ছিলই না, এরপরে 100-150 পাউন্ড ফিস ছিল। গভর্নমেন্ট যখন বুঝছে যে এইটা তো একটা ভালো ফার্টাইল এরিয়া, ওখান থেকে ফিস কালেক্ট করতে হবে, এখন গভর্নমেন্ট একবার পটপট করে আকাশচুম্বী ফিস নেওয়া শুরু করছে। তারা বুঝেছে কিন্তু অনেক লেগে, এর আগে করলে কিন্তু অনেক ফিস দিতে পারতো। ঠিক অনুরূপ ভাবে হয়তো একটা সময় তারা করবে, কিন্তু অনেকটা লেট হয়ে যাবে, আমাদের ক্ষতি হবে অনেক। আমাদের পক্ষ থেকে এটাতে নিয়ে আসা যায়। আর আরেকটা জিনিস আমি বলি যে আমরা যদি 70 বছরের ইউকের ইতিহাস দেখি, কোন সময় ব্রিটিশ গভর্নমেন্ট কিন্তু আনকন্ডিশনাল অ্যামনেস্টি দেয় নাই। আপনি পট করে ইনডেফিনিট লিভ দিয়ে দিলাম সবাইকে, এইভাবে কিন্তু কখনোই হয় নাই। আপনি 70 বছরের ইতিহাস দেখেন, যেটা হয় কয়েকবার কিন্তু বিভিন্ন শর্ত সাপেক্ষে কন্ডিশনাল আসছে। আমার কথা হচ্ছে যে সাম সর্ট অফ স্ট্যাটাসটা যদি দেওয়া হয় তখন তারপরেও তো তারা দে উইল হ্যাভ এ স্ট্যাটাস, তারা কাজ করতে পারবে, তারা ফিস দিতে পারবে, তখন ব্রিটিশ ইকোনমিটাও তো লাভবান হবে, ফিজের মাধ্যমে গভর্নমেন্ট বেনিফিটেড হবে। এই জিনিসটা তাদেরকে কনভিন্স করতে পারলে আমার মনে হয় যে উই মে বি সাকসেসফুল। ধন্যবাদ ব্যারিস্টার নাজির সাহেব। প্রিয় দর্শক, আপনারা অনেকে লাইনের মধ্যে আছেন, আমি দুঃখিত যে আমি ওনাদের সাথে আরও 10 মিনিট কথা বলতে হবে এবং সলিউশনটার জন্য, কারণ আমরা তো এখন ডিসকাস করলাম হোয়াট ইজ দ্য সলিউশন, এই বিষয়ে আমরা কথা বলবো। আমি আর আপনাদের কল নিতে পারছি না, আগামীতে যদি আবার কালকে পরশু যদি বসি তখন আপনাদের সাথে কথা বলবো। আমি জানি আপনাদের সবার অনেক অভিযোগ, অনেক অনুযোগ যে কিভাবে কেন আপনাদেরকে এই সমস্যাগুলো সমাধান হচ্ছে না। আমরা সমস্যাগুলো সমাধান করার জন্যই কিন্তু কথা বলছি, তাই আপনাদের সাথে কথা বললে আমি আমার যে 4 জন কমিউনিটি নেতা আছেন এখানে, ওনাদের সাথে কথা বলতে পারবো না, ওনাদের কাছ থেকে সলিউশন নিতে পারবো না। তাই আজকে আর আপনাদের সাথে কথা বলছি না, আগামী 10 মিনিট আমি ওনাদের কাছ থেকে আবার কথা বলবো। আমি আবার যাচ্ছি জনাব সেলিম চৌধুরী, যিনি বিবিসি এর সম্মানিত সভাপতি, বর্তমান প্রেসিডেন্ট। আমি সেলিম ভাই, আপনার কাছে মাই কোয়েশ্চেন ইজ, আমরা যেটা এই সপ্তাহের মধ্যে আমরা উই আর ট্রাইং টু ডু সামথিং, যে আমরা সবাইকে একত্রিত করে কিছু করতে চাচ্ছিলাম এবং করার জন্য কালকে পাশা খন্দকার সাহেব, মনিম সাহেব, সাগিরবাজ ফারুক সাহেব এবং বশির আহমেদ সাহেব, ওনারা সহ আমাদের ব্যারিস্টার কালাম চৌধুরী সহ অনেকেই কিন্তু বলছেন যে ইয়েস উই শুড ডু সামথিং অ্যান্ড দিস ইজ দ্য টাইম, আমাদের করতে হবে। এখন সলিউশন কিভাবে করতে পারি, অ্যান্ড এটা আবার 1 মাস পরে করলে হবে না, আমাদেরকে এই এক সপ্তাহের মধ্যেই করতে হবে। কিভাবে করতে পারি, হাউ উই ক্যান ডু? Well, I mean, collectively, what we should do is we should get together, get legal advice. Obviously, the lawyers' advisors would be able to advise us better on this. But if we all work together and represent all the community, our voices will be louder. এই জন্য আমি আজকে চিঠি দিয়েছি সবাইকে this evening, and I'm still waiting to hear from people. See, and BBCA is willing to work and do whatever it takes to support these people and help, and we're with them all the way. That means আপনারা রেডি আছেন কাজ করার জন্য যে কোনো কারোর সাথে, যে কোনো আমব্রেলাতে? Absolutely. থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাচ্ছি কাউন্সিলর সেলিম সাহেব। সলিউশনটা, কনক্লুশন, অর্থাৎ আমরা কিন্তু ডিসকাস করি, কিন্তু আমাদেরকে লক্ষ্যবস্তু স্থির করতে হবে যে আমরা বাই ফ্রাইডে স্টার্ট করব, বাই নেক্সট উইক স্টার্ট করব, আদারওয়াইজ শুধু ডিসকাশনের মধ্যেই আমাদের সময় চলে যাবে। আমাদেরকে স্টার্ট করতে হবে, কিভাবে করা যায়? সেলিম সাহেব, কাউন্সিলর সেলিম সাহেব। জি, যেহেতু আমাদের বিবিসির প্রেসিডেন্ট সেলিম চৌধুরী অলরেডি আমন্ত্রণ করছেন সবাইকে, আমি সবাইকে অনুরোধ করব আসেন, আমরা সবাই মিলে একসাথে কাজ করি।
এবং আমরা এখানে যারা কাউন্সিলরও আছেন, প্রেসিডেন্ট আছেন, আপনারাও ওইটাতে সবাইকে পুশ করেন যে সবাইকে একত্রিত কেমনে করা যায়। আর আমার আশা আছে ইনশাল্লাহ আমরা যদি সবাই যদি খোলা মনে একসাথে মিলে কাজ করি, আমার বোধহয় এখানে কোনো বাধা আসবে না। মিস্টার সেলিম সাহেব, আপনি তো কনজারভেটিভের একজন নেতা, অ্যাজ আই নো, ঠিক আছে, যেখানে নাজির ভাই কিন্তু এবং জব্বার ভাই দুজন ক্লিয়ারলি বলছেন যে কনজারভেটিভ একটা বিগ রোল প্লে করতে পারে। আই ডোন্ট নো, আমি কথা বলবো আগামীকালকেই লেবার ফ্রেন্ডস অফ আই থিঙ্ক বাংলাদেশ এবং কনজারভেটিভ ফ্রেন্ডস অফ বাংলাদেশ দুটো পার্টি আছে, অর্থাৎ এই লেবার এবং কনজারভেটিভ যদি এখানে আপনি কনজারভেটিভ, নাজির ভাই লেবার, জব্বার ভাই লেবার, ওনারা যদি একটু বিগ রোল প্লে করতে পারেন অনলি ফর দ্য পার্লামেন্ট মেম্বার, যে আপনার সাথে অনেক পার্লামেন্ট মেম্বারের লিঙ্ক আপ আছে, আপনি ওনাদেরকে লিখলেন, বললেন, এবং যখন একদম পার্লামেন্ট মেম্বার, যেটা স্টিফেন টিমসের কথা বলছেন নাজির ভাই, যে সে পার্লামেন্টে প্রশ্ন তুলছেন, এবং এটা প্রধানমন্ত্রীকে বা এটা আপনার অথরিটিকে জানাতে হবে, বোঝাতে হবে যে এটা করলে এই বেনিফিট হবে, না করলে এই লস হবে। তো এই ক্ষেত্রে কনজারভেটিভ ফ্রেন্ড অফ বাংলাদেশ কি ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? এবং আমি জানি যে আপনার ওখানে সবার সাথে যোগাযোগ আছে, আপনি ওই জায়গা থেকে কি করতে পারবেন? আর কমিউনিটির জন্য যা যা লাগে, যত কিছু লাগে, আর যত কাজে লবিং করা লাগে, ইনশাআল্লাহ আমি পার্সোনালি করব, এবং কনজারভেটিভ ফ্রেন্ড অফ বাংলাদেশের চেয়ার মেহবুব সাহেব উনিও এইটাতে করবেন, এটা কোনো সন্দেহ নাই। এবং আমার তো মনে করেন অনেক এমপি মিনিস্টারের সাথে আমাদের এই বিবিসি নিয়ে অনেক সময় অনেক লবিং হয়েছে, এবং আমাদের মাধ্যমে আপনারা যা দরকার ইনশাল্লাহ আমি ততগুলো লবিং করব। ধন্যবাদ। এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট, আপনি যে কথাটা বলছেন, কারণ আপনার সাথে সেলিম চৌধুরী সাহেবের সাথে কিন্তু ফর ক্যাটারিং ইন্ডাস্ট্রির জন্য হোক, বিজনেসের জন্য হোক, পলিটিক্সের জন্য হোক, সো মেনি পার্লামেন্ট মেম্বারের সাথে রিলেশন সরকার দলের, তাই না? তাহলে ওনাদেরকে বোঝাতে হবে যে আপনারা আমাদের জন্য এই কাজটুকু একটু করুন, আমাদের এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি। ধন্যবাদ সেলিম সাহেব। আমি যাচ্ছি একটু জব্বার ভাই, প্লিজ, হোয়াট উই শুড ডু, উই শুড স্টার্ট, হাউ উই ক্যান স্টার্ট, প্লিজ। So I think to start is what Salim Chaudhry Bhai already said. He's written to people. I think that's a good point. We need to get everybody around to support a proper campaign. But look, I don't want to make a political point, but the reality is that conservatives are in power, and they're the only people who can bring in any kind of amnesty. And this is not a political point. That is just the reality. So there are many people from our community are involved with the Conservative Party. So you've got two people on the screen now, the two guys, Iman Ali Bhai and Farouk Bosch Bhai, many others. So they need to lobby. And, the issue is the Prime Minister already agrees this is the right thing to do, but he's convincing the right wing of his party to support this. And that's the real issue. There are no other issues. Trust me on this. I've been following this for a long, long time. The Prime Minister genuinely believes this is the right thing to do, but he's been vetoed by people within the cabinet, and that's the real issue. So I think what else we can do, I think everyone listening should write to their MPs. Local MP, local MPs, their own ask them to support this particular issue. We need to find a solution to this issue. Yeah. And I think if all members can, make representation, then something might happen. And I think repeatedly you're saying this is the right thing and the right time. This is absolutely the right time, because the issue is right. These people in the past, they've been working in the gig economy and they've been making a living, but they can't do now anything. They can't do anything because the whole thing, the whole country, whole economy has come to a grinding halt, and their plight is absolutely desperate. So all of us need to work together and to raise this issue again. I am absolutely convinced, in many studies done, which shows that the economic benefit of giving status to these people with condition, as the barrister said. Of course, it has to be condition because we have to be responsible in terms of managing the overall immigration in the country. But this is the right thing to do, and this is the right time to do it. Thank you.
I'll raise it again. I'm formally happy to write to him raising my concern and suggesting that they ought to be some kind of amnesty scheme developed. But I think as well as the British Bangladeshi people, the British Bangladeshi people, by the way, only form a tiny percentage of the undocumented migrants in this country. The vast majority are from different nationality. So we need to reach out. Exactly. Thank you, Jabbar Bhai. That's a very important issue also. Thank you, Jabbar Bhai. I have only 2 minutes left. Can I go, Barrister Nazir Bhai? Nazir Bhai, এখানে একজন আপনার এলাকারই একজন বলছেন যে সকল কাউন্সিলর এক হওয়া উচিত। ওকে, আমাদের লকিতুল্লাহ উকিল ভাই, আপনি ওনাকে চেনেন মনে হয়। যাই হোক, জি আপনার লাস্ট কমেন্টসটা কি প্লিজ? ফারুক সাহেব, অশেষ ধন্যবাদ। আমি আসলে একও করি জব্বার ভাই যেটা বলেছেন আর কি, যে আসলে আমরা অনেক কিছু বলতে পারবো, কিন্তু এক্সিকিউশনটা হবে গভর্নমেন্টের পক্ষ থেকে, আর গভর্নমেন্টকে কনজারভেটিভ পার্টি। তো কনজারভেটিভ পার্টি বা পলিটিশিয়ানরা তারা নড়বে না, পদক্ষেপ নেবে না আনলেস দে আর কম্পেলড টু ডু সো। একটা প্রবাদ আছে যে politicians tend to promise to build up a bridge where there is no river. তারা যখন ফিল করে, প্রেশার ফিল করে, তখন তারা যেখানে নদী নাই ওখানেও কি বলে ব্রিজ করে দেওয়ার বাধা করার চেষ্টা করে আর কি। জন্য আমাদেরকে লবিটা করতে হবে ইফেক্টিভলি। ইংরেজিতে একটা কথা আছে, 1 is 1, 2 is 11। আমরা একা কাজ করার চেয়ে যদি দুইটা সংগঠন একসাথে কাজ করি, ইকুইভ্যালেন্ট টু 2, তার মানে 11টার সমান, 3টা মানে 111 জন, এভাবে বাড়তে থাকে। তো আমরা যদি সবাই একটা জিনিস মনে রাখবেন যে আমরা অনেক আন্দোলন, অনেক প্রেশার, অনেক ক্যাম্পেইন ওয়ান অফ করে শেষ করে দিই, এটা কিন্তু পারসিস্টেন্ট বা কন্টিনিউয়াস না হলে কিন্তু অ্যাচিভমেন্ট হবে না। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে দেখেন, আই এম মোর দ্যান হ্যাপি টু ওয়ার্ক উইথ এনিবডি, উইথ এনি অর্গানাইজেশন। আমি রাইট ওয়েতে যদি এটা যদি মুভ করা না হয়, তাহলে কিন্তু কোনো কিছু অ্যাচিভমেন্ট হবে না, হয়ে নাই। অতীতে অনেক চেষ্টা করা হয়েছে, এই জন্য রাইট ওয়েতে। আজকে দেখেন, আমার বাসা থেকে আপনার টিভি স্টেশন মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার, কিন্তু আপনার 4 জন বা 5 জন যদি একটা গাড়িকে ধাক্কা দিয়ে নেওয়ার চেষ্টা করি, সম্পূর্ণ রাত্রেও পারবো না। কিন্তু ছোট্ট একটা ড্রাইভারই এনাফ জব্বার ভাইয়ের ওল্ডহামে নিয়ে যাওয়ার জন্য অন্য থেকে। সুতরাং আমরা রাইট ওয়ে যদি লবি না করি, রাইট হবে না, কোনো মতেই হবে না। ধন্যবাদ নাজির ভাই। সাথে এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু এবং ভেরি ইম্পর্টেন্ট রাইট টাইম। আপনি বারবার বলছেন, জব্বারভাবে বলছেন যে দিস ইজ দ্য অ্যাবসলিউট রাইট টাইম টু নক। এবং এখন যদি মানবতা একটু যদি গলে না, সিম্প্যাথেটিক যদি না হয়, তাহলে আর কি হলে পরে মানুষ একটু সিম্প্যাথেটিক হবে। ধন্যবাদ নাজির ভাই, ধন্যবাদ। আমি নিউজে যেতে হচ্ছে, এবং আপনাদের 4 জনকেই, সেলিম ভাই, জব্বার ভাই, সেলিম চৌধুরী সাহেব এবং আমাদের ব্যারিস্টার নাজির সাহেব, এত রাতে আপনারা সময় দিচ্ছেন মানুষের জন্য, স্পেশালি আমাদের বাংলাদেশিদের জন্য, প্রবাসী বাংলাদেশিদের জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবার কথা বলবো এই বিষয়ে। প্রিয় দর্শক, কথা বলছিলাম 4 জন কমিউনিটি ব্যক্তিদের সাথে, কথা বলছিলাম আমাদের আনডকুমেন্টেড পিপলদের জন্য, কথা বলছিলাম আমাদের যেসব ভাই সমস্যায় জর্জরিত তাদের জন্য। আমরা আরও কথা বলবো এই বিষয়ে আগামী অনুষ্ঠানে। তাই আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।